আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশ সিস্টেম অ্যাডমিন ফোরামের উইকলি টেকনিক্যাল সেশন, যেটা আমরা আজকে 11তম সেশন আয়োজন করতে যাচ্ছি বা আলাপ করতে যাচ্ছি। তো এই সেশনে আমাদের সঙ্গে আজকে রয়েছেন এস.এম. মঞ্জুরুল হাসান, যিনি লিড অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন উইন্ডারম্যান থমসনে, এবং আজকের আমাদের বিষয়টা হচ্ছে AWS ফান্ডামেন্টাল। আমরা সবাই মোটামুটি ক্লাউড কম্পিউটিং নিয়ে অনেকদিন ধরে আমাদের বেশ কয়েকটা সেশন এসেছে, যার মধ্যে কিছু অংশ ছিল পাবলিক ক্লাউডের, কিছু অংশ ছিল প্রাইভেট ক্লাউডের, এবং আমরা আশা করেছি যে আমরা আসলে সবগুলি ক্লাউড বা সবগুলি টেকনোলজি যেন আমাদের এই টেকনিক্যাল ডিসকাশনের মাধ্যমে সবার সঙ্গে আলোচনা করতে পারি। যার যে জায়গাগুলিতে দুর্বলতা রয়েছে বা যার আগ্রহ রয়েছে সেই জায়গাগুলো যেন আমরা খুব দ্রুত শিখে নিতে পারি নতুন টেকনোলজি অ্যাডাপশনের জন্য। সিস্টেম অ্যাডমিন ফোরাম থেকে আমরা আসলে সেই প্রচেষ্টাই করে যাচ্ছি দীর্ঘদিন ধরে, যাতে করে আমাদের যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে বা যারা ইন ফিউচারে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন প্রফেশনে আসতে চান তাদের যেন সহযোগিতা হয়, এই উদ্দেশ্যে আমরা এই সেশনটা কন্টিনিউ করছি। তো আমাদের সেশনটা আমি কন্টিনিউ করার জন্য এস.এম. মঞ্জুরুল হাসানকে অনুরোধ করছি, আপনি আপনার সম্বন্ধে পরিচয় দিয়ে আপনার বিষয়ে একটু শর্ট পরিচয় সবার সঙ্গে দিয়ে দেন আপনি আপনার বিষয় নিয়ে আলোচনা শুরু করবেন। থ্যাংক ইউ জুবাই ভাই। হ্যালো, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার আমার পরিচয় তো জুবাই ভাই দিয়েছেন, আর এর বাইরে যেটা সেটা হচ্ছে যে আমি প্রায় 14 থেকে 15 বছর হবে সিস্টেম অ্যাডমিন, ডাটাবেজ অ্যাডমিন, ক্লাউড ডেভঅপস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছি। সো আমি আসলে AWS এ কাজ করছি 2014 থেকে। সো এখন 6-7 বছর হবে আর কি। আমরা আসলে যেহেতু AWS ফান্ডামেন্টাল দেখব, ফান্ডামেন্টাল AWS এর ফান্ডামেন্টালটা জানার চেষ্টা করব। সো আমি আসলে কিছুটা ভার্চুয়ালাইজেশন নিয়ে কিছু স্লাইড তৈরি করছি। যদি আপনাদের মনে হয় যে এইগুলো আপনাদের জানা আছে তাহলে আপনারা বলতে পারেন, আমি ওটা ফাস্ট ফরওয়ার্ড করব। অ্যান্ড দেন যারা একেবারেই AWS এ নতুন তাদের জন্য এটা আসলে অনেক তাদের জন্য এটা দরকার, বাট যারা একটু অলরেডি AWS নিয়ে কাজ করেছেন তাদের যদি অ্যাডভান্স লেভেল কোনো কোয়েশ্চেন থাকে, শেষের দিকে আমার কোয়েশ্চেনিয়ারের একটা ইয়ে থাকবে, তখন আপনারা আসলে কোয়েশ্চেন করতে পারেন, তখন আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিব। আর যখন আমি স্লাইড গুলা বোঝা দিয়ে যাব এবং কোনো টপিক বোঝানোর চেষ্টা করব, সেখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নোট রাখবেন। এট দ্য এন্ড আমরা এগুলার অ্যান্সার করার চেষ্টা করব। আর যদি কারো কোনো এমার্জেন্সি কোনো কোয়েশ্চেন থাকে রেজ করতে পারেন, হ্যাঁ, তাহলে আমরা আসলে ওইটাকে আগে ডিসকাস করার চেষ্টা করব। সো আমরা আসলে শুরু করি। আমি আসলে এইটা অনেকটা ইন্টারেক্টিভ করতে চাচ্ছি। সো আপনারা যদি কথা বলতে করতে চান, যে যদি কোনো বিষয়ে আলোচনা করতে চান অবশ্যই কিন্তু করতে পারেন, বিকজ যতটা ইন্টারেক্টিভ হবে ততটা আসলে জিনিসটা আমাদের ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, সো প্রথমেই আমি তো আমার সম্পর্কে বললাম, ভার্চুয়ালাইজেশন সম্পর্কে একটু বলতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভার্চুয়ালাইজেশন সম্পর্কে জানেন। ভার্চুয়ালাইজেশনটা যেভাবে আসলে আমি বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে কোনো ফিজিক্যাল জিনিসটাকে এমন একটা অ্যাবস্ট্রাকশন তৈরি করা বা এমন একটা লেয়ার তৈরি করা যে লেয়ার থেকে মনে হবে যে ওই 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 ফিজিক্যাল রিসোর্সটা আইটি ইনফ্রাস্ট্রাকচারে, যেটা স্টোরেজ বলেন, নেটওয়ার্ক বলেন, সার্ভার বলেন, সার্ভারে মেমোরি সিপিইউ বলেন, এই জিনিসগুলাকে আমরা যদি আসলে সফটওয়্যার বেস কোনো কিছু দিয়ে
এমন ভাবে একটা সফটওয়্যার বা টুল ইউজ করছি যেন মনে হবে যে আসলে আমি ফিজিক্যাল ওই জিনিসটাই ইউজ করছি। যেমন আমি যখন ভার্চুয়াল স্টোরেজ ইউজ করব, মনে হবে যেন আমি আসলে ফিজিক্যাল স্টোরেজই ইউজ করছি। সো এই যে জিনিসটা, এইটারই আসলে আমি বুঝি সোজা কথায় ভার্চুয়ালাইজেশন। So virtualization refers to a set of techniques and tools to create a virtual solution for process that would typically require a physical platform. So যেমন যদি আমরা একটু এক্সাম্পল দেই যে উম, আমরা সবাই আসলে যেটা বেশি করে ভার্চুয়ালাইজেশন বললেই বুঝি সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিনের ভার্চুয়ালাইজেশন। মেশিন বলতে আমরা আসলে বুঝি আসলে সার্ভার। তো ভার্চুয়ালাইজেশন আসলে এখন এমন একটা জায়গায় গিয়েছে যে সবকিছুরই আসলে ভার্চুয়ালাইজেশন তৈরি হয়ে গিয়েছে, সবকিছুরই আসলে ভার্চুয়ালাইজেশন আছে। অ্যাপ্লিকেশন ভার্চুয়ালাইজেশন, ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন, স্টোরেজ ভার্চুয়ালাইজেশন। সো সিঙ্গেল টেনেন্ট ভার্চুয়ালাইজেশন যেটা আমরা আসলে বুঝি। হ্যালো, কেউ কিছু বললেন? ওকে, সো 6 টাইপ অফ ভার্চুয়ালাইজেশন, মানে ভার্চুয়ালাইজেশন যদি আমরা বুঝি, তো সিঙ্গেল টেনেন্ট ভার্চুয়ালাইজেশন, ভার্চুয়ালাইজেশন মানে হচ্ছে যে আমাদের তো আমরা তো ফিজিক্যাল সার্ভার সবাই দেখছি, তাই না? সো একটা ফিজিক্যাল সার্ভার, সেইটাকে যদি আমি কোনো একটা সফটওয়্যার দিয়ে তেমন একটা টেকনিক বা সলিউশন ক্রিয়েট করি যেটার মাধ্যমে আমি আসলে এমন একটা টুল ক্রিয়েট করব, সেই টুলে আমি আসলে একটা সার্ভার ক্রিয়েট করব। সেই সার্ভার ক্রিয়েট করলে মনে হবে যেন এটা একটা ফিজিক্যাল সার্ভার, কিন্তু আসলে এটা একটা সফটওয়্যার, একটা লজিক্যাল যেটা লজিক্যাল একটা প্রসেস, যেই প্রসেসটা, যেই সফটওয়্যারটা আসলে আমরা কোড লিখে করেছি। সো তার একটা সফটওয়্যার লেয়ারের উপরে ফিজিক্যালের যেই কার্নেল, আমাদের যে অপারেটিং সিস্টেমের কার্নেল বা আমাদের যে হার্ডওয়্যার, সেটাকে আসলে সে তার মাধ্যমে সেই জিনিসগুলোকে সে ইউজ করছে, ড্রাইভারগুলোর মাধ্যমে ইউজ করছে। এখন সিঙ্গেল টেনেন্ট ভার্চুয়ালাইজেশন বলে যদি আমি একটা সার্ভারে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করি, তাহলে আমরা ওইটাকে আসলে বলছি যে সিঙ্গেল টেনেন্ট ভার্চুয়ালাইজেশন। কিন্তু সিঙ্গেল টেনেন্ট ভার্চুয়ালাইজেশন হলে আমরা আসলে ভার্চুয়ালাইজেশনটা কেন আসলো, যে মজার বিষয়টা সেটা হচ্ছে যে ফিজিক্যাল সার্ভার আমরা যখন ইউজ করতাম, তখন আমাদের একটা সার্ভারে যে পরিমাণ মেমোরি থাকতো, যে পরিমাণ র্যাম থাকতো, যে পরিমাণ সিপিইউ থাকতো, সেইটার আসলে বেস্ট ইউটিলাইজেশনটা হতো না। হয়তোবা আমাদের প্রকিউরমেন্টের জন্য সার্ভার একটা যদি আমরা প্রকিউর করতে চাই, ভেন্ডরের সাথে কথা বলতে হবে, তারা অর্ডার করবে, সব মিলিয়ে অনেক সময় লাগতো। এবং সেই সার্ভারটা এই কারণে আমরা কি করতাম, যখন প্ল্যানিং করতাম, আমরা আসলে একটা রিসোর্স প্ল্যানিং এর সময় 1 বছর বা 2 বছর এরকম একটা সময় আমাদের যেন আমরা ইউজ করতে পারি, নতুন কোনো রিসোর্স যেন আমাদের ভেন্ডর থেকে না বা হচ্ছে ক্রয় করা লাগে, সেভাবে আমরা একটা প্ল্যান করতাম, করে আমরা আসলে ফিজিক্যাল সার্ভারটা নিতাম, তাই না? এখন সেই কারণে কি হতো যে অনেক রিসোর্স দেখা যেত যে আসলে আমার ইউজ হচ্ছে না। আমি অনেক বড় একটা সার্ভার নিয়েছি যেখানে আমার অনেক সিপিইউ, অনেক র্যাম, বাট আমি সফটওয়্যার বা আমার অ্যাপ্লিকেশন হোস্ট করেছি, বাট ওইখানে রিসোর্স গুলো আসলে ইউজ হচ্ছে না। যেই কারণে আসলে ভার্চুয়ালাইজেশনের একটা কনসেপ্ট আসলো যে হ্যাঁ, ফিজিক্যাল সার্ভারের র্যাম, সিপিইউ এগুলো যদি আমরা ইউজ করতে পারি, এইখান থেকে আসলে আসলো মেশিন ভার্চুয়ালাইজেশন, যেটাকে আমরা আসলে ভিএম বলি। এখন সেইটারই যদি আমি আসলে বেনিফিট নিতে চাই, তাহলে তো একটা আসলে ভিএম তৈরি করে আমার লাভ নাই। তো যখন আমি একটা ফিজিক্যাল সার্ভারে অনেকগুলা ভিএম তৈরি করতে পারি, সেইটাকে আসলে মাল্টি টেনেন্ট ভার্চুয়ালাইজেশন বলে। যেমন আমাদের অনেকেই জানি যে আমরা যেটাকে বলে ভার্চুয়াল হোস্ট, মানে আমরা কিছু আছে, কিছু ভেন্ডর আছে যারা শুধুমাত্র বিভিন্ন কাস্টমারকে তারা হচ্ছে ভার্চুয়াল সার্ভার বা ভার্চুয়াল বক্স খুব কম দামে আসলে সেল করে এবং তাদেরকে এক্সেস দেয়। সো এই ধরনের বিজনেসের জন্য যে মাল্টি টেনেন্ট ভার্চুয়ালাইজেশন, এটা অনেক ভালো। তারপরে ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন যেটা, সেটা হচ্ছে আমরা যে ডেস্কটপ কম্পিউটার ইউজ করি, সেইটারও অনেক সময় কিছু প্রয়োজন হয়, যেমন আমার টেস্টিং এর জন্য বা আমার কিছু
এখন একটা যেটা হয়েছে যে ধরেন আমাদের এত বেশি ল্যাপটপ, এত বেশি ডেস্কটপ পিসি, তো এগুলো তো একটু কস্টলি হয়। বাট আমরা যদি এটাকে ভার্চুয়ালাইজ করতে পারি তাহলে তো একটু চিপ হয়। তো সেই জায়গা থেকে চিন্তা করেই আসলে এই যে ডেস্কটপ ভার্চুয়ালাইজেশনটা আসে, এবং ডেস্কটপ ভার্চুয়ালাইজেশনের যেটা সুবিধাটা নেওয়া হয় যে যারা বিশেষ করে টেস্টার আছে তারা একই একই ডেস্কটপে অনেকগুলো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারে। যার হয়তোবা লিনাক্স প্ল্যাটফর্মে হয়তোবা একটা টেস্ট করা দরকার, সে হয়তোবা তার উইন্ডোজ মেশিনের একটা লিনাক্স ভিএম ক্রিয়েট করে নিতে পারে, বা তার একটা 2012-এ বা উইন্ডোজ 7-এ বা উইন্ডোজ 10-এ টেস্ট করা দরকার, বা ব্রাউজার ভিত্তিক কিছু টেস্ট করা দরকার। তো এই সব ক্ষেত্রে আমরা যদি একটা ডেস্কটপকে ভার্চুয়ালাইজ করতে পারি, সেইটা টেকনোলজি। আর একটা টেকনোলজি আছে যেটা হচ্ছে ক্লাউডে এখন যেটা হয়, যেটা হচ্ছে যে আমি ভার্চুয়াল মেশিন যদি ক্রিয়েট করি, সে ফর এক্সাম্পল আমরা ম্যাক্সিমাম টাইম অফিস করি 8 ঘন্টা, তো 8 ঘন্টা যদি আমার একটা ভার্চুয়াল মেশিন অন থাকে, তো আমার 8 ঘন্টায় আসলে বিল আসবে, আমি তার জন্য কস্ট বেয়ার করব। বাদ বাকি যে 16 ঘন্টা, সেই 16 ঘন্টার জন্য কিন্তু আমার কস্ট বেয়ার করা লাগছে না। সো এখন যেটা হয়, সবাই একটা মেশিন ক্রিয়েট করে এবং এই মেশিনে যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন গুলো থাকে এবং তার রিলেটেড যে ডাটাগুলো থাকে, সেই ডাটাগুলো তার একটা স্টোরেজে থাকে এবং অ্যাপ্লিকেশন গুলো একটা টেমপ্লেট করা থাকে। সো সেইখান থেকে সে যখন এটা ইনস্টল করে, কাজ করে, তারপরে ভিএমটাকে ডিস্ট্রয় করে দেয়, তার কাজ যেটা সেটা কিন্তু তার স্টোরেজে সেভ হওয়া আছে। এবং নেক্সট টাইম যখন সে আবার কাজ করার জন্য চিন্তা করে, তখন তার জন্য আবার একটা ভার্চুয়াল মেশিন বানায় দেওয়া হয় তার ওই টেমপ্লেট থেকেই, এবং তার যে ডাটা সেই ডাটাটাকেই মাউন্ট করে দেওয়া হয় ওই ভার্চুয়াল ডেস্কটপের সাথে। সো এইটাকে বলে হচ্ছে ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার। সো এইটাও এখন একটা ট্রেন্ড আসছে, সবাই ইউজ করছে, যেটা আমাদের ভিএমওয়্যারের যে হরাইজন যেটা যে ইয়াটা আছে, টেকনোলজিটা আছে, এটা এখন অনেক পপুলার। সো আপনাদের যদি কেউ যদি আইটি রিলেটেড জায়গায় থাকেন, এটা নিয়ে একটু আপনারা যদি দেখেন তাহলে এটার ভবিষ্যৎ খুব ভালো। অলরেডি স্টোরেজ ভার্চুয়ালাইজেশন বললাম, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশনও সেম জিনিস। আমি আসলে পুরা নেটওয়ার্কটাকে একটা সফটওয়্যার বেস নেটওয়ার্কে নিয়ে আসছি। সেখানে আমার সবগুলা নেটওয়ার্ক মনে হয় যেন একে একটার সাথে কানেক্টেড। সেটা ভিপিএন দ্বারা কানেক্টেড হোক, সেটা ডিরেক্টলি ফাইবার দিয়ে কানেক্টেড হোক, পুরা ওয়ার্ল্ডে যত নেটওয়ার্কটা আছে সেটা কানেক্টেড এবং সেটা প্রাইভেটলি কমিউনিকেশন করছে। এবং আমাদের যেখানে খুশি সেখানে আমরা আসলে আমাদের যেটা দরকার, যেই জিওগ্রাফিতে দরকার, সেখানে হয়তো বা আমি আমার একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করে নিচ্ছি। সো এই যে ভার্চুয়ালাইজেশনটা, এটাকে বলতেছে হচ্ছে নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন। অ্যাপ্লিকেশন ভার্চুয়ালাইজেশনের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে যে আমরা এখন অনেকেই কন্টেনার শুনছি, যে কন্টেনার। সো আমরা আসলে ফিজিক্যাল সার্ভারটাকে ভার্চুয়ালাইজ করে তার সুবিধা নিলাম হচ্ছে ভার্চুয়াল মেশিন দিয়ে। ভার্চুয়াল মেশিন আসার পরেও যখন তারপরে অনেকে চিন্তা করলো, ওকে ভার্চুয়াল মেশিনে তো আমার অনেক স্টোরেজ লাগে, প্রত্যেকটা ভিএম এর জন্য আমার আলাদা ওএস লাগে, ওএস এর জন্য, লিনাক্সের জন্য সে ফর এক্সাম্পল আমার অ্যাটলিস্ট 8 জিবি জায়গা লাগে আমার। সে কারণে ওএস চালানোর জন্য আমার আসলে প্রত্যেকটা ভিএম এ ওএস চালানোর জন্য সিপিইউ লাগে, আমার র্যাম লাগে। সো এইটাকে যদি আমরা আসলে আরো একটু করতে পারি, সেইখান থেকে কন্টেনারাইজেশন যেই কনসেপ্টটা, এটাও এক ধরনের ভার্চুয়ালাইজেশন, এটা অ্যাপ্লিকেশন ভার্চুয়ালাইজেশন, সেটা আসলে আসলো। সো এইটা এখন দুই ধরনের আছে, একটা হচ্ছে যে আমরা হাইপার ভি 1 বলি, আর একটা হচ্ছে 2 বলি। যেখানে হাইপার ভি 1 মানে হচ্ছে সরাসরি আমার সফটওয়্যারটা হার্ডওয়্যারে ইনস্টল হবে এবং সেই হার্ডওয়্যারে যেই সফটওয়্যারটা হাইপারভাইজারটা ইনস্টল হবে তার উপরে আমি আসলে কন্টেনার চালাবো। আরেকটা আছে হচ্ছে যে আমি হার্ডওয়্যারে অপারেটিং সিস্টেম ইনস্টল করব, এই অপারেটিং সিস্টেমে আসলে হাইপারভাইজার আছে, সেটার উপরে আমি আসলে কন্টেনার চালাবো, যেটার মাধ্যমে আসলে আমার কন্টেনার গুলো কার্নেল শেয়ার করবে। তো এইটাকে আসলে হাইপারভাইজার 2 প্রোটোকল 2 বা হ্যাঁ প্রোটোকলই সম্ভবত বলে। সো এই যে জিনিসটা, এইটাকে আসলে বলতেছে যে অ্যাপ্লিকেশন ভার্চুয়ালাইজেশন। সো কন্টেনার এইগুলা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত দেখব। তো আপনারা বুঝতে পারছেন তো? যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু বলবেন। হ্যাঁ, আমার কথা
যদি কোনো কারণে নেটওয়ার্কের কারণে যদি ঠিক মতো শোনা না যায়, আমি যেটা বলতে চাচ্ছি সেটা যদি বুঝতে না পারেন অবশ্যই কোশ্চেন করবেন। হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ। সো এই যে ভার্চুয়ালাইজেশন কিন্তু অনেক আগে থেকেই আসছে। হ্যাঁ, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন নিয়ে কাজ হচ্ছে, স্টোরেজ ভার্চুয়ালাইজেশন নিয়ে কাজ হচ্ছে, তারপরে মেশিন ভার্চুয়ালাইজেশন, তারপরে অ্যাপ্লিকেশন ভার্চুয়ালাইজেশন। এই যে ভার্চুয়ালাইজেশন গুলো, এর মধ্যে আর একটা কনসেপ্ট আসলো যেটাকে বলতেছে ক্লাউড। সবাই এখন একটা হাইপ আছে যে ক্লাউড ক্লাউড ক্লাউড। আসলে ক্লাউড জিনিসটা কি, আমরা কোনটাকে আসলে ক্লাউড বলবো? ক্লাউড বলার আসলে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে অ্যাজিলিটি। অ্যাজিলিটিটা হচ্ছে যে আমরা আগে কি ছিলাম, আমাদের আসলে একটা নিজেদের ডাটা সেন্টার ছিল, সেখানে আমরা ফিজিক্যাল সার্ভার দিয়ে, ডাটা সেন্টারে ফিজিক্যাল সার্ভার ছিল, সার্ভারে আমরা উইন্ডোজ প্ল্যাটফর্মের অপারেটিং সিস্টেম হোক, লিনাক্স হোক, ইউনিক্স হোক, হ্যাঁ, সোলারিস হোক, যেই অপারেটিং সিস্টেম ছিল সেগুলা ইনস্টল করতাম, সেখানে সফটওয়্যার ইনস্টল করতাম, আমরা আমাদের অ্যাপ্লিকেশন হোস্ট করতাম, ডাটাবেস হোস্ট করতাম, হ্যাঁ, স্টোরেজ নিতাম, সেখানে স্যান স্টোরেজ বলেন, ন্যাস স্টোরেজ বলেন, পুরো ডাটা সেন্টারের পুরা মনে করেন যে এইটা সম্পূর্ণই আমার নিজের ছিল, বা আমি যে অর্গানাইজেশন এটাকে ওন করে ডেটা সেন্টারটা পুরাটাই এই অর্গানাইজেশনের। এইখানে অন্য কেউ কিন্তু ইচ্ছা করলেই সে কিন্তু আসলে ওই ডাটা সেন্টারে কোনো কিছু হোস্ট করতে পারতো না। এইটাকেই যখন আবার ভার্চুয়ালাইজ করা হলো, সেইটাকে এখন কেউ কেউ লোকাল ডেটা সেন্টার বলে, বা কেউ লোকাল ক্লাউড বলে, বা প্রাইভেট ক্লাউড বলে। প্রাইভেট ক্লাউড এবং লোকাল ক্লাউডের বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা একটা এন্টারপ্রাইজ ওন করবে, এন্ড দেন সেই এন্টারপ্রাইজের জিনিসপত্র সেখানে হবে, সেটা সে তার নিজেও মেনটেন করতে পারে, কিংবা কোনো একটা থার্ড পার্টি মানে যার স্কিল সেট আছে এরকম কোম্পানিকেও সে হায়ার করতে পারে। বাট পুরা রিসোর্সের খরচ ওই কোম্পানি থেকে আসবে, অথবা ওই থার্ড পার্টির সাথে তার কন্ট্যাক্ট থাকবে, যেখানে তাকে আসলে খরচ বেয়ার করতে হয়। পুরা একেবারে হার্ডওয়্যার সেট আপ থেকে শুরু করে পুরা জিনিসটা তাকে আসলে খরচ বেয়ার করতে হয়, যেটা যেটা হচ্ছে এইখান থেকে আসলে আসলো যে এরকম যদি একটা কনসেপ্ট তৈরি করা যায়, যেখানে অনেকগুলো অর্গানাইজেশন তারা আসলে এই ভার্চুয়ালাইজেশনের এই ডেটা সেন্টার ইউজ করতে পারবে, ডাটা সেন্টার ইউজ করে তারা তাদের রিসোর্স ক্রিয়েট করবে এবং অন ডিমান্ড ক্রিয়েট করবে। অলরেডি সেখানে সার্ভার থাকবে, সবকিছু সেট আপ করা থাকবে। তাদের তাদের আর একটা ক্রাইটেরিয়া হলো তারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ইন্টারনেট বেসড, অবশ্যই এটা ক্লাউডটাই আসছে ইন্টারনেটের কনসেপ্ট থেকে, যে ইন্টারনেটের যে কোনো জায়গা থেকে সে আসলে ঢুকে সে যখনই তার দরকার হবে সে রিসোর্স ক্রিয়েট করে নিতে পারবে, সেটা নেটওয়ার্ক হোক, স্টোরেজ হোক, সেটা ভার্চুয়াল মেশিন হোক, সেটা কোনো আরো যে ইয়াগুলো আছে আমরা পরে দেখবো। বাট বেসিক হচ্ছে যে এই জিনিসগুলা তো এইটা, এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া যেটা আছে সেই জায়গাটা থেকে প্রাইভেট ক্লাউডকে, বা আমরা যেটা লোকাল ডেটা সেন্টার বলতাম, সেটা যে এখন ভার্চুয়ালাইজেশন হলো, যেমন আমরা জানি অনেকে ভিএমওয়্যার দিয়ে আমরা অনেকেই কাজ করছি 2011-2010-এর দিকে। সো ভিএমওয়্যার দিয়ে করতাম, তারপরে ওপেন স্ট্যাক আছে ফ্রি সোর্সে, যেটা দিয়ে আমরা আসলে নিজেদের ডাটা সেন্টারে এটা করতে পারি। আবার অনেক অন্য অনেক অনেক ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার আসছে যেটা দিয়ে আমরা ভার্চুয়ালাইজেশন করতে পারি, রেড হ্যাটের আছে। সো ক্লাউডের যে কনসেপ্টটা আসলো যে হ্যাঁ, আমি যদি এখন এইটাকে লোকালি সেট আপ করি তাহলে এটা প্রাইভেট ক্লাউড, আর এইটা যদি আমি এমন একটা সেট আপ করি যেখানে আমি কাস্টমার থাকবে, আমার কাস্টমাররা, এটা কাস্টমার টু বিজনেস, কাস্টমাররা ডিরেক্টলি তাদের রিসোর্স ক্রিয়েট করবে এবং তারা পে করবে। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য একটাই, যতটুকু ইউজ করবে ততটুকু পে করবে, এবং তাদের জন্য অবশ্যই রিসোর্স থাকতে হবে যেন একজন ক্লায়েন্ট সে আমার ক্লাউড প্ল্যাটফর্মে সে যেন যখন ইচ্ছা তখন রিসোর্স ক্রিয়েট করতে পারে। সো এইগুলা হচ্ছে ক্লাউড কনসেপ্টের কনসেপ্ট হচ্ছে যে অবশ্যই আমার কস্ট রিডাকশন হবে। কস্ট রিডাকশনটা কিভাবে হবে? যেমন প্রাইভেট ক্লাউডে বা যাই, যা আমরা যে আগে যে ট্র্যাডিশনাল ডেটা সেন্টার আছে সেটাতে যদি যাই, তাহলে প্রথমে আমাকে নেটওয়ার্ক ইকুইপমেন্ট করতে হয়, আমাকে পাওয়ার দেখতে হয়, আমার পাওয়ারের ব্যাকআপের জন্য ডিভাইস কিনতে হয়, আমাকে ফিজিক্যাল সার্ভার কিনতে হয়, আমাকে হিউম্যান রিসোর্স হায়ার করতে হয় যারা আসলে টেকনিক্যালি স্কিল এই কাজগুলা করতে পারবে। সো একটা ইনভেস্টমেন্ট, একটা প্রি ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ,
সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আসলে আমরা যখন ক্লাউডে যাই সেটা নাই। সো কোনো বিজনেস স্টার্ট করার জন্য, বিশেষ করে স্টার্ট আপ কোম্পানির জন্য এটা কিন্তু আসলে খুবই ভালো। হ্যাঁ, যে আমি শুধুমাত্র, বিশেষ করে আসলে ক্লাউডের, এই যে ক্লাউডের কনসেপ্টটাই আসছে যে একজন যদি বিজনেস স্টার্ট করতে চায়, আইটি বেস বিজনেস, সে যদি কোনো একটা সফটওয়্যার তৈরি করে সে যদি তার ওইটাকে কোনো জায়গায় হোস্ট করতে চায়, সে যেন একদম মিনিমাম খরচে এটা করতে পারে, এবং বিজনেস যত গ্রো করবে, তার ইনকাম যত গ্রো করবে, সেইভাবে সে পেও করতে পারবে। সো এটা আসলে ক্লাউড প্রোভাইডারের জন্য যেমন ফিজিবল, একজন স্টার্ট আপ যে বিজনেস করতে চায় তার জন্যও ফিজিবল। সো এমনভাবেই এই কনসেপ্টটা থেকেই আসলে ক্লাউডের পাবলিক ক্লাউড, যেটা সে পাবলিক ক্লাউড আসছে। সো পাবলিক ক্লাউড করতে হলে অবশ্যই আমার কস্ট রিডাকশন হয়, এবং ডিভাইস এন্ড লোকেশন ইন্ডিপেন্ডেন্স, মানে আমি যে কোনো জায়গা থেকে, আমি যদি আমার কোনো রিসোর্স থাকে ক্লাউডে, আমি কিন্তু পৃথিবীর যে জায়গাতেই থাকি না কেন সেখান থেকে কিন্তু আমি কানেক্ট করার ইয়ে রাখি, সুযোগ আছে। যেটা প্রাইভেট ক্লাউডে আমার যদি ভিপিএন করা না থাকে, ক্লায়েন্ট ভিপিএন যদি করা না থাকে, তাহলে আমার ল্যাপটপ নিয়ে যেতে হবে, নিজের ল্যাপটপ, বা বা অন্য কোনো জায়গায় আমার ভিপিএন এর ক্লায়েন্ট ইনস্টল করতে হবে, বা কোনো ব্রাউজার বেস ভিপিএন দিয়ে আমাকে ঢুকতে হবে, তারপরে কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রাইভেট ওই ইসে ওইটা করে নিতে হয়, বাট ক্লাউডে এটা আসলে আপনি অটোমেটিক পাচ্ছেন। সো এটা বলে যে আমার ম্যাক্সিমাম যে সার্ভিসগুলো আছে, সেই ম্যাক্সিমাম না, যত সার্ভিস আছে সার্ভিসগুলো আমি ইন্টারনেট দিয়ে, ইন্টারনেট থেকে আমি কমান্ড দিয়ে, যে কারণে প্রত্যেকটা আমাদের যেসব পাবলিক ক্লাউড আছে সেগুলো সব কিন্তু এপিআই বেসড সার্ভিস বা অ্যাপ্লিকেশন। সো আপনি এপিআই কল করে কিন্তু সবগুলা রিসোর্স ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ আপনি হোস্ট করতে পারেন, সবকিছু করতে পারেন। সো এই জিনিসটাকে আমরা বলছি আসলে ডিভাইস এন্ড লোকেশন ইন্ডিপেন্ডেন্স। মাল্টি টেনেন্সি মানে একে প্রাইভেট ক্লাউডে কি হয়, বা নর্মাল ট্র্যাডিশনাল ডেটা সেন্টারে কি হয়, একটা সার্ভারে একটা কোম্পানি, একটা অর্গানাইজেশনেরই আছে সব রিসোর্স। সার্ভার যদি থাকে তার, তার যদি নেটওয়ার্ক থাকে তার, সবই তার। তো এইটাকে বলে আসলে সিঙ্গেল টেনেন্সি, বা আহ, আহ, হ্যাঁ সিঙ্গেল টেনেন্সি। তো পাবলিকে যেটা হয়, আপনার আসলে অপশন আছে, যেহেতু আমরা প্রাইস রিডিউস করতে চাই পাবলিক ক্লাউডে, তো পাবলিক ক্লাউডে এটাকে মাল্টি টেনেন্সি বলে, যে আপনি একই সার্ভারে, একই প্ল্যাটফর্মে অনেকগুলো অর্গানাইজেশন তারা অ্যাকাউন্ট ওপেন করবে, তারা কিন্তু আসলে ওইখানে সার্ভার নিতে পারে, এবং সেক্ষেত্রে তারা যদি মাল্টি টেনেন্সি করে, এই যে ফিজিক্যাল সার্ভারটা এটা কিন্তু শেয়ার হবে, বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে শেয়ার হবে। এমনকি একই অপারেটিং সিস্টেমের কার্নেলে দুইজনের দুইটা ভিএম ক্রিয়েট হইলো, সে কিন্তু একই হোস্টের একই অপারেটিং সিস্টেমের কার্নেল শেয়ার করতেছে। সো এখানে যেমন আমাদের সিকিউরিটির ব্যাপারটা বোঝারও ব্যাপার আছে, সেখানে যেহেতু আমরা মাল্টি টেনেন্সি, আমরা আসলে লো কস্টের একটা ভিএম নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন মাল্টি টেনেন্সি নিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু একই হোস্টে অনেকগুলো অর্গানাইজেশনের নেটওয়ার্ক তৈরি হইতে পারে, এবং অনেকগুলো অর্গানাইজেশনের ভিএম তৈরি হতে পারে। সো যদিও আপনার লজিক্যাল আইসোলেশন আছে প্রত্যেকটা নেটওয়ার্কের, তারপরেও কার্নেল কিন্তু সেম সেম কার্নেল শেয়ার করছে। সো এইটাকে বলে মাল্টি টেনেন্সি। স্কেলেবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটি পাবলিক ক্লাউডের সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে যে, এবং এই সুবিধা নেওয়ার জন্যই সবাই আসলে পাবলিক ক্লাউড ইউজ করে, সেটা হচ্ছে যে আমার স্কেলেবিলিটি, যেই বৈশিষ্ট্যটা, এটা অবশ্যই থাকতে হবে। সো আমি যেন স্কেল করতে পারি, আমি যেন ইলাস্টিসিটি যেই বৈশিষ্ট্যটা সেটা যেন থাকে। যেমন আমরা তো আসলে সবাই ছোটবেলায় মনে হয় প্যান্ট পরছি যেটাতে ইলাস্টিক আছে, তাই না? তো টানলে লম্বা হয়, আবার ছেড়ে দিলে জায়গা মতো চলে যায়। সো আমার যখন লোড বাড়বে, আমি যেন, যেহেতু যতটুকু রিসোর্স ইউজ করছি ততটুকুই আমি পে করব, আমি আসলে সেই ট্র্যাডিশনাল ডাটা সেন্টারের যেই ড্রব্যাকস গুলা ছিল সেগুলা থেকে বের হইতে চাই। সেই কারণে জিনিসটা হবে যে আমি যতটুকু আমার লোডের জন্য দরকার ততটুকু ইউজ করব, লোড কমে গেলেও আমি যেন আবার শ্রিঙ্ক করে চলে আসতে পারি, যেটাকে বলে আসলে স্কেল আউট, আমি যখন বাড়াচ্ছি। আর একটা হচ্ছে স্কেল ইন। স্কেল ইন এবং স্কেল আউট আসলে এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। এগুলো তো আপনারা জানেন না। সো আমাদের মাত্র 1 ঘন্টা, যদি মনে করেন যে এগুলো আপনাদের জানা, একটু বলেন, তাহলে আমি আসলে এগুলো না বলে চলে যাব। কেউ একজন আছেন যে জানেন না?
জানা মানুষ 9 জন থাকলে সমস্যা নাই, একজন যদি অজানা থাকেন তাও আমি বলবো। কেউ একজন বলবেন যে আপনি জানেন না? জি মনে হয় বলা যেতে পারে, খুবই ইনফরমেটিভ, সো আপনি মানে কন্টিনিউ করতে পারেন আর কি। সো জি, আমরা আচ্ছা টার্মও শিখছি, সো এটা খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা যদি আসলে স্কেল ইন এবং স্কেল আউটটা বুঝি, সো একটা বলছে যে হরিজন্টাল স্কেলিং, আর একটা বলছে ভার্টিক্যাল স্কেলিং। সো ভার্টিক্যাল স্কেলিং আমরা আসলে অনেক আগে থেকেই করি। সেটা হচ্ছে আমাদের যদি একটা সার্ভার ছিল যেখানে ধরেন 8টা সিপিইউ, 32 GB র্যাম, হঠাৎ করে দেখলাম যে আমাদের এইগুলা অলরেডি রিসোর্স এটা দিয়ে হচ্ছে না, আমার আরো সিপিইউ লাগবে, আমার আরো র্যাম লাগবে। তখন আমি একটা নতুন সার্ভার অর্ডার করতাম, রাইট? সেখানে হয়তো বা নিতাম 16টা সিপিইউ, চার কোরের 4টা সিপিইউ, 16টা সিপিইউ, অথবা 64 GB র্যাম, এইভাবে নিতাম আর কি, একটা এক্সাম্পল আর কি। সো যেটা হতো যে আমার একই ফিজিক্যাল মেশিন, কিন্তু আমি এইভাবে রিসোর্সটা বাড়াচ্ছি, যেটা বলতেছে ভার্টিক্যাল, রাইট? সো এইটার সমস্যাটা হচ্ছে যে এই জিনিস করতে হলে আপনাকে আসলে সার্ভারটা ডাউন করতে হয়। তো আমাদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনই এখন তো যেটা হয়ে গেছে যে ডাউন করাই যায় না, ডাউন করার সময় নাই, কারণ ডাউন আপনি 2 মিনিট ডাউন করবেন তো আপনার বিজনেস লস আছে। সো এইখানে আসলে ওই বিজনেস অ্যানালাইসিসটা আসে এবং তার সাথে আসলে আপনার আর্কিটেকচারটা আসে যে আপনার বিজনেসের টাইপটা কেমন। আপনার বিজনেসের টাইপ যদি এরকম হয় যে আপনার ডাউন টাইম নিলে আপনি যদি 5 মিনিট ডাউন রাখেন, 5 মিনিট ডাউনে আপনার যে পরিমাণ বিজনেস লস হয় সেটা আপনি আসলে নিতে পারবেন না, তাহলে আপনার আসলে ভার্টিক্যাল স্কেলিং এ যাওয়া পসিবল না। তখন সেটা যেন আমার ডাউন না করা লাগে তার জন্য একটা কি করলো, আমার একটা সার্ভার আছে, তার সাথে আর একটা সার্ভার ক্রিয়েট করলাম, এবং এই দুইটার যে টোটাল রিসোর্স সেটা মিলে আমার টোটাল রিসোর্স হইলো, এবং সেই টোটাল রিসোর্সটাই আমার ইউজ হয়। সো এই যে অ্যাড আপ, যেটা হরিজন্টালি অ্যাড হচ্ছে একটা সার্ভারের পাশে আর একটা সার্ভার, এখানে 8টা সিপিইউ ছিল, 32 GB র্যাম ছিল, আর একটা 8টা সিপিইউ আর একটা 32 GB র্যাম দিয়ে আমি 16 সিপিইউ 64 র্যাম করে ফেললাম, দুইটাকে অ্যাড করে। এবং এই দুইটা ক্লাস্টার দ্বারা যেহেতু একজন আর একজনের সাথে কমিউনিকেশন করতে পারে এবং এটা একটা ক্লাস্টার, সো এখানে টোটালটার উপরেই আমার পুরো অ্যাপ্লিকেশনটা কাজ করে। সো আমি কিন্তু এই সুবিধাটা থেকে, এই টেকনোলজি ইউজ করে যেটা করতেছি, উইদাউট ডাউন টাইম আমি আসলে স্কেল আউট করছি যখন আমার লোড বাড়ছে। আবার কি করছি, যখন আমার লোড কমে যাচ্ছে আমি তখন এটাকে রিমুভ করে দিচ্ছি, আমার এই ভার্চুয়াল মেশিনটা দরকার নাই, সো আমি রিমুভ করে দিলাম, আমি আমার জায়গায় চলে আসলাম। সো সে ফর এক্সাম্পল যদি আমার 2টা মেশিন থাকতো, আর একটা মেশিন হলো আমি বাড়াইলাম, তো আমার যখন বলা আছে যে রাতের বেলা হয়তো বা আমার অ্যাপ্লিকেশনটা এরকম, রাতের বেলা তেমন কোনো ইয়ে থাকে না, লোড থাকে না, তো আমি বলতে পারি যে দিনের বেলা 2টা রাখো, রাতের বেলায় একটা রাখো। আর যে কোনো সময় যদি লোড বাড়ে, যেখানে আমার রিসোর্স 80%-এর বেশি ইউজ হচ্ছে 5-10 মিনিট ধরে, সেখানে আমি বললাম যে তুমি একটা বাড়ো। এই যে পলিসিটা দিলাম, এই পলিসিটাকে দিয়ে ডিফাইন করে যে স্কেলিংটা হয় এটাকে বলে অটো স্কেলিং, ডায়নামিক স্কেলিং। আর আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে ম্যানুয়াল স্কেলিং। সো আপনি যখন ম্যানুয়াল ইন্টারভেনশন করে রিসোর্স বাড়ান, সেটা হরিজন্টাল স্কেলিং বলেন আর ভার্টিক্যাল স্কেলিং বলেন, সেটাকে বলতেছে আসলে ম্যানুয়াল স্কেলিং। আর যেটা আমরা বলতেছি যে কোনো পলিসি দিয়ে, যেখানে আমাদের কোনো একটা ইভেন্ট আমরা ক্যাচ করতেছি, আমি রিসোর্স ক্যাচ করছি যে আমার টোটাল ইউটিলাইজেশনটা কত, তার উপর ডিপেন্ড করে আমি আসলে বাড়ানো বা কমানোর ডিসিশন নিচ্ছি, বা একটা পার্টিকুলার টাইম যেটা শিডিউল দিয়ে করা, যে এই টাইমে তুমি 3টা সার্ভার রাখো, এই টাইমে একটা সার্ভার রাখো, সেটাও অটোমেটিক্যালি ট্রিগার হচ্ছে। এবং আমার এই যে গ্রুপ, যে ক্লাস্টারটা, সেটা অটো স্কেলিং গ্রুপ বলে আমাদের AWS এ। সো অটো স্কেলিং গ্রুপ থেকে আমি নামাচ্ছি বা বাড়াচ্ছি, ঠিক আছে? সো এইটা গেল স্কেলিং। সো এইটার যে বৈশিষ্ট্য, এইটা থাকবে, না হলে এটাকে আমরা আসলে পাবলিক ক্লাউড বলতে পারবো না। পাবলিক ক্লাউডে এই বৈশিষ্ট্য থাকতেই হবে, ঠিক আছে? সো এইটা গেল হচ্ছে ক্লাউড কনসেপ্ট। নাও আমরা যদি একটু নেক্সট স্লাইডে যাই, কি হলো? আচ্ছা, এখন আমার ডেপ্লয়মেন্ট মডেলটা কি হবে? আমি
প্রাইভেট ক্লাউড বুঝলাম, পাবলিক ক্লাউড বুঝলাম। এখন আমি যদি বলি আমার প্রাইভেট ক্লাউডও আছে, আমার পাবলিক ক্লাউডও দরকার, বিকজ আমার ইলাস্টিসিটি দরকার। কারণ আমি প্রাইভেট ক্লাউডে হঠাৎ করে লোড বেড়ে গেলে আমাকে সার্ভার অ্যাড করা লাগবে। হ্যাঁ, আমার আসলে বিভিন্ন রিসোর্স অ্যাড করা লাগবে, সেটা আমি তো আসলে করতে চাচ্ছি না, এবং ওইটা পসিবলও না, কারণ 30 ডেজ লাগবে মিনিমাম আমার কোনো হার্ডওয়্যার বাড়াইতে। অথবা আমি যদি এক্সট্রা হার্ডওয়্যার রিসোর্স নিয়ে রাখি তাহলে আমি টাকা নষ্ট করছি। সো আমি পাবলিক ক্লাউডের সুবিধাটাও নিব, প্রাইভেট ক্লাউডের সুবিধাটাও নিব। প্রাইভেট ক্লাউডের সুবিধাটা কি, যে কিছু কিছু ডেটা আছে যেই ডেটা আমরা আসলে জিওগ্রাফিক্যাল এরিয়ার বাইরে আমরা আসলে রাখতে পারি না। সে ফর এক্সাম্পল বাংলাদেশে কোনো পাবলিক ক্লাউডের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। এখন বাংলাদেশের একজন পাবলিক ক্লাউড ইউজ করে এই সুবিধাগুলো নেওয়ার জন্য, বাট বাংলাদেশে একটা রুল আছে যে ব্যাংকিং ট্রানজেকশন বা কিছু ডেটা, সেই ডেটাগুলা তোমরা যদি এটা যদি দেশের বাইরে জিওগ্রাফিক যে এরিয়া সেখানে তোমরা রাখতে পারবা না। সেক্ষেত্রে কিন্তু আমাকে আসলে একটা লোকাল ডেটা সেন্টার লাগবেই। সেই লোকাল ডেটা সেন্টারটা আমরা আসলে ভার্চুয়ালাইজ নিতে পারি। সুবিধাটা কি, আমার যেহেতু ক্লাউডও ভার্চুয়ালাইজ, আমি যদি আমার লোকাল ডেটা সেন্টারটাও ভার্চুয়ালাইজ রাখি তাহলে আমার এক সেট অফ নলেজে এটা আসলে হয়ে যায়। হ্যাঁ, তখন ওই যে ফিজিক্যাল সার্ভারের যেই নলেজ, ওই নলেজ নিয়ে আসলে আসা লাগে না। আর ভার্চুয়ালাইজেশনের তো অনেক সুবিধা, যে মেশিন ব্যাকআপ নেওয়া, হ্যাঁ, ডাটা ব্যাকআপ নেওয়া, মেশিন তৈরি করা, 2 মিনিটেই মেশিন তৈরি করা যায়। একটা মেশিন, এক্সিস্টিং মেশিন আমি ক্লোন করেই 5 মিনিটে একটা মেশিন ক্রিয়েট করে ফেলছি। এই যে সুবিধাগুলা, এইগুলা আমরা প্রাইভেট ক্লাউডে নিতে চাই, কিন্তু যেহেতু কিছু রেস্ট্রিকশন আছে, পাবলিক ক্লাউডের কিছু লিমিটেশন আছে, সেই কারণে আমরা প্রাইভেট ক্লাউডটা রাখতে চাই। সো ইউজেস কেসটা কি, হায়ার লেভেল অফ ডাটা, যেখানে আসলে মিলিটারি কোনো গভর্নমেন্টই তার আসলে জিওগ্রাফিক্যাল এরিয়ার বাইরে তার ডাটা রাখতে পারে না। এরকম হেলথ ডাটা থাকতে পারে, ফিনান্সিয়াল ডাটা থাকতে পারে। সো এটার জন্য আমরা করি। প্লাস সিকিউরিটি, যেটা বললাম যে কিছু কিছু অর্গানাইজেশন আছে যাদের আসলে সিকিউরিটিটা অনেক কনসার্ন, তাদের আসলে প্রাইভেট ক্লাউডে ডাটা রাখতে হয়। কমপ্লায়েন্সের জন্য, যেটা এখন অলরেডি বলতেছি, এগুলো কমপ্লায়েন্সের আন্ডারেই পড়ে। এবং ইফিসিয়েন্সি, যে মাঝে মাঝে যেটা হয়, কিছু ধরেন কিছু ইয়ে থাকে, কিছু অ্যাপ্লিকেশন থাকে যে অ্যাপ্লিকেশনের ল্যাটেন্সি যদি কম না হয় তাহলে ইউজাররা ইউজ করতে পারে না, বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে। সো সেই ধরনের যদি কোনো কিছু থাকে, তো সেই জায়গাটাতেও আপনার আসলে প্রাইভেট ক্লাউড আপনি ইউজ করতে পারেন। এই জিনিসগুলো অলরেডি, এই অবস্টাকল গুলো অনেকভাবেই রিমুভ করা হয়েছে। যেমন আসলে প্রাইভেট ক্লাউডকে পাবলিক ক্লাউডের সাথে কানেক্ট করার বিভিন্ন সুবিধা আছে, যেহেতু যে এগুলো বাংলাদেশে পসিবল না হলেও বিশ্বের ম্যাক্সিমাম দেশে আছে। যাদের লোকাল আইএসপি থেকে তারা ডিরেক্ট কানেক্ট করে তারা ক্লাউডের হচ্ছে ডেটা সেন্টারের সাথে কানেক্টিভিটি পেয়ে যাচ্ছে, যেখানে 1 মিলি সেকেন্ডের নিচেই হয়তো বা তারা ল্যাটেন্সি রাখতে পারে। সো পাবলিকের সুবিধা হচ্ছে কস্ট ইফেক্টিভ, ডিপ্লয়মেন্ট ইজি, অন ডিমান্ড স্কেলেবিলিটি, রিলায়েবিলিটি তো আছেই দুইটাতেই, কন্টিনিউয়াস আপটাইম, জিরো মেনটেনেন্স, আমার কোনো মেনটেন করা লাগে না, সার্ভার মেনটেন করা লাগে না। এই সুবিধাগুলোও আমি নিব, আবার প্রাইভেটও নিব। সো আমার যে অ্যাপ্লিকেশনগুলোর এই সুবিধা দরকার সেটা আমি প্রাইভেটে রাখলাম, যেই অ্যাপ্লিকেশন বা যেই ডেটাগুলোর আমার পাবলিকের সুবিধা নিয়ে আমি নিতে পারি, এই প্রাইভেটের এই রেস্ট্রিকশনগুলা, পাবলিকের লিমিটেশনগুলা নাই, সেগুলো আমি পাবলিকে রাখলাম। এবং এই দুইটাকে আমি ইন্টারকানেক্টেড করে ফেললাম। এই যে ইন্টারকানেক্টেড করে ফেললাম, সেটা ভিপিএন দিয়ে হইতে পারে, সাইড টু সাইড ভিপিএন, সেটা ডিরেক্ট কানেক্ট দিয়ে হইতে পারে, এডব্লিউএস এটাকে ডিরেক্ট কানেক্ট বলে, অ্যাজিউরে এটা সার্কিট কানেক্ট না এক্সপ্রেস রাউট বলে। হ্যাঁ, গুগলেও এই সুবিধা আছে, প্রত্যেকটা পাবলিক ক্লাউডে এই সুবিধা আছে। যাদের পয়সা কম তারা আসলে ভিপিএন দিয়ে করে, সাইড টু সাইড ভিপিএন। এই যে দুইটাকে আমি মার্চ করলাম, এটাকে বলতেছে হাইব্রিড। হ্যাঁ, সো দুইটা সুবিধাই আমি আসলে নিলাম। এই যে সেটআপ, এই যে ডিপ্লয়মেন্ট মডেল, এটাকে আমরা বলি হাইব্রিড। এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে ওয়ার্ল্ডের ম্যাক্সিমামই কিন্তু আসলে হয় মাল্টি ক্লাউড ইউজ করে, না হলে হাইব্রিড ইউজ করে। এবং যারা আসলে অনেকেই হাইব্রিড ক্লাউড ইউজ করে 58% মানুষ। আপনারা যদি একটু ডান সাইডের পাই চার্টটা দেখেন, এটা অনেক আগের, বছরখানেক পুরানো ডাটা। সো এখন এটা আরো বেশি হবে, বিকজ প্রত্যেকটা অর্গানাইজেশনেরই আসলে হাইব্রিড ক্লাউড লাগে। বিকজ আমি একসময় চিন্তা করছিলাম যে
আমরা যারা সিস্টেম অ্যাডমিন আছি, নেটওয়ার্ক অ্যাডমিন আছি, আমাদের চাকরি থাকবে তো। বাট ওভার দ্য টাইম এটা ইস্টাবলিশ হয়ে গেছে যে প্রত্যেকটা অর্গানাইজেশনেরই আসলে প্রাইভেট ডাটা সেন্টার লাগবেই। আর যেখানে প্রাইভেট ডাটা সেন্টার লাগবে সেখানে সিস্টেম অ্যাডমিন, নেটওয়ার্ক অ্যাডমিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সবই লাগবে। বিকজ তার পাওয়ার লাগবে, হ্যাঁ, তার হচ্ছে এসি লাগবে ঠান্ডা রাখার জন্য, তার ব্যাকআপের জন্য জেনারেটর লাগবে, এবং তার ইন্টারনেটের জন্য, নেটওয়ার্কের জন্য তো অবশ্যই নেটওয়ার্ক ডিভাইস লাগবে, এবং সার্ভার গুলার জন্য স্টোরেজ তো লাগবে। সো এই যে একটা জিনিস মনে হতো যে মনে হয় যারা সিস্টেম অ্যাডমিন আছে, স্টোরেজ অ্যাডমিন আছে, এদের চাকরি মনে হয় গেল না। না, সো আমাদের শঙ্কিত হওয়ার কিছু নাই আসলে। হ্যাঁ, ম্যাক্সিমামই এরকম হবে যে কিছু থাকবে প্রাইভেটে, কিছু থাকবে পাবলিকে। এখন আমরা যারা অলরেডি কিছু মানুষ আছি যারা অনেক দিন ধরে ট্র্যাডিশনাল ডাটা সেন্টারে কাজ করছি, বা আমরা হয়তো বা ভিএমওয়্যারে কাজ করছি, প্রাইভেট ক্লাউডে কাজ করছি, কিন্তু পাবলিক ক্লাউডে আমাদের ওইভাবে কাজ করার সুযোগ হয়নি, কারণ আমাদের অর্গানাইজেশন যেগুলোতে আমরা চাকরি করি সেই জায়গাতে ওরা এখনো পাবলিক ক্লাউডে যায়নি। সো আমি তাদের জন্য বলতে চাই যে যারা প্রাইভেট ক্লাউডে কাজ করছে, মানে ভিএমওয়্যারে কাজ করছে বা অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে কাজ করছে, পাবলিক ক্লাউড তাদের জন্য একেবারে ইজি। তো শুধুমাত্র আপনি কনসেপ্টটা নিয়ে যাবেন, শুধু একটু কিছু চিন্তা, একটু সামান্য 10% ডিফারেন্স আছে, 10% ডিফারেন্সটা আপনি গ্র্যাব করে নেবেন যে ওইখানে আসলে টার্মিনোলজি গুলো কি, ওরা কি বলতে চাচ্ছে। এবং এটার মধ্যে আসলে যেহেতু এটা একেবারে ওয়ার্ল্ড বেজ একটা সিস্টেম, সো এইখানে আমি আর কোন কোন সুবিধাগুলো নিতে পারি, আর এক্সট্রা কি কি সার্ভিস এরা আসলে অফার করে, সেই জিনিসগুলো জেনে নেওয়া। সো ওইটা যদি থাকে তাহলে আপনি আসলে আপডেটেড হইলেন, এবং এই রিকোয়ারমেন্ট যদি কোনো অর্গানাইজেশনের লাগে, সো আপনি রেডি। ঠিক আছে, অনেক বলছি। এটা গেল ডেপ্লয়মেন্ট মডেল। এখন ক্লাউডে, পাবলিক ক্লাউডে আসলে সার্ভিস মডেলগুলো কিভাবে ভাগ করা হয়েছে, সার্ভিস মডেলগুলো কিভাবে ভাগ করা হয়েছে সেটার জন্য একটা তুলনা তৈরি করার জন্য আমি এখানে রাখছি যে অন প্রিমিজে আসলে আমরা কি করতাম, বা আমাদের কন্ট্রোল কোন জায়গা থাকতো। আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের পুরা প্রিভিলেজ ছিল নেটওয়ার্ক দেখার, যে সিস্টেম অ্যাডমিন, ম্যাক্সিমামে আমাদের দেশে সিস্টেম অ্যাডমিনরাই স্টোরেজ দেখে, তো সেই স্টোরেজ দেখতো, সার্ভার দেখতো, ঠিক আছে, সেই ভার্চুয়ালাইজেশন দেখতো, সেই হয়তো বা ভিএমওয়্যার এর অ্যাডমিনিস্ট্রেটর, সেই হয়তো ইএসএক্সআই ইনস্টল করতো, সেই হয়তো বা লিনাক্স ইনস্টল করতো, সেই হয়তো বা উইন্ডোজ ইনস্টল করতো। তারপরে আমার একটা সফটওয়্যার, আমাকে এক ডেভেলপার বললো যে আমার সফটওয়্যার এটা এই ল্যাঙ্গুয়েজে লেখা, সো আমার এই ধরনের মিডলওয়্যার লাগবে, বা আমার এই সফটওয়্যারে এই জিনিসগুলো ইউজ করা হয়েছে, এই ধরনের মিডলওয়্যার লাগবে, তুমি এই মিডলওয়্যার গুলো ইনস্টল করে দাও। আমরাই করতাম। তারপরে বলতেছে যে আমার ল্যাঙ্গুয়েজ পিএইচপি দিয়ে লেখা, তুমি পিএইচপি ইনস্টল করে দাও। রান টাইম আমরাই ইনস্টল করতাম, রাইট। তারপরে অ্যাপ্লিকেশন হোস্ট করা হলো, অ্যাপ্লিকেশনে আমার ডাটা ইনসার্ট হচ্ছে, ডাটার ব্যাকআপ, ডাটা রিকভারি, ডাটা ডাইজেস্টের রিকভারি, এইগুলা সব আমাদেরই করা লাগতো, আমাদেরই সবকিছু করা লাগতো। তার মানে ফুল কন্ট্রোল আমাদের কাছে, এবং কাজও করা লাগতো আমাদের, যেখানে অর্গানাইজেশনে খরচ করা লাগতো সবকিছুই। এইটার উপর বেস করে কতটুকু আমাদের করা লাগে এবং কতটুকু ক্লাউড, পাবলিক ক্লাউড প্রোভাইডার করবে, এটার উপর ডিপেন্ড করে একটা সার্ভিস মডেল ডিফাইন করা হয়েছে। যেমন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্রথম যেটা আছে IaaS, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এইখানে আবার আসলে নেটওয়ার্কিং, ফিজিক্যাল সার্ভারের নেটওয়ার্কিং আমার করা লাগবে না, ফিজিক্যাল নেটওয়ার্কিংটা আমাকে করা লাগবে না, ফিজিক্যাল স্টোরেজের সেটআপ বা কনফিগারেশন আমার করা লাগবে না, ফিজিক্যাল সার্ভারও আমার কিছু করা লাগবে না, ওইখানে আমার হাইপারভাইজার বা কোনো কিছু ইনস্টলও করা লাগবে না। আমার কাজ কোথা থেকে, আমি যখন ওইখানে একটা ভিএম ক্রিয়েট করব, সেই ভিএম এ যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব, সেখান থেকে আমার কাজ। তার মানে ভার্চুয়াল মেশিন, এটা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, রাইট। সো এটাকে AWS এ বলে EC2, ইলাস্টিক ক্লাউড কম্পিউট। হ্যাঁ, ইলাস্টিক ক্লাউড কম্পিউট, এটা AWS এ বলে EC2, এটা অ্যাজিউরে বলে VM, এটা গুগলেও বলে, গুগল ক্লাউড প্ল্যাটফর্মে বলে VM। এই জিনিসটাকে আমরা বলছি ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, বা
আমরা নেটওয়ার্ক ক্রিয়েট করছি, ভিপিসি, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, যেটা এডব্লিউএস এ ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড বলে, আসলে ভার্চুয়াল নেটওয়ার্ক, এটা অ্যাজিউরে ভার্চুয়াল নেটওয়ার্ক বলে, গুগল ক্লাউড প্ল্যাটফর্মে ভার্চুয়াল নেটওয়ার্ক বলে। সো আমরা যে ভার্চুয়াল নেটওয়ার্কটা ক্রিয়েট করছি সেটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, রাইট? তারপরে আমরা ওইখানে ওই ইসি2 এর মধ্যে ওই ইসি2 আমরা ওই ভার্চুয়াল নেটওয়ার্কে ক্রিয়েট করলাম, সেই ভার্চুয়াল নেটওয়ার্কে ইসি2 এর উপরে মিডলওয়্যার, বা আমার আর 2-3টা ইসি2 সেখানে মিডলওয়্যার, তারপরে আমার রান টাইম, সেখানে আমি অ্যাপ্লিকেশন হোস্ট করছি এবং আমার ডাটা আছে। সো এই ধরনের সার্ভিসগুলোকে আমরা বলছি ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। আরেকটা সার্ভিস আছে যেটাকে বলছি আমরা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস কি? যেইখানে আমার রান টাইম পর্যন্ত আমার কন্ট্রোলে নেই বা আমার কাজ করা লাগবে না, দুইটাই সত্যি। আমার কন্ট্রোলে নেই, কারণ আপনি যখন এইগুলা ছাড়বেন, তখন আপনি যখন ট্রাভেল শুট করতে যাবেন, তখন কিন্তু এই জিনিসগুলা আপনাকে পুরাটাই ডিপেন্ড করতে হবে ক্লাউড প্রোভাইডারের উপরে। হয়তোবা আপনার অ্যাপ্লিকেশনে লগ রাখার চেষ্টা করবে, অ্যাপ্লিকেশন লগ থাকবে, বাট আপনি কিন্তু এই জায়গাগুলোতে যেহেতু আপনার অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নাই, আপনি কিন্তু অপারেটিং সিস্টেমের লগ দেখতে পারবেন না। হ্যাঁ, সো এইখানে আপনাকে ডিসিশন নিতে হবে আমি কোন ধরনের অ্যাপ্লিকেশন গুলার জন্য প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস ইউজ করতে পারি, এবং আমি আসলে কোন পর্যন্ত কন্ট্রোল রাখতে চাই। আমি কি আসলে কন্ট্রোল রাখতে চাই এবং রিসোর্সের পিছনে টাকা ব্যয় করা, যে আমি আমার টিমে আমি যদি এই কাজগুলো করতে চাই, আরো হয়তো 2জন লোক আমাকে হায়ার করতে হবে, 2জন ইঞ্জিনিয়ার আমাকে হায়ার করতে হবে। সো এইটার ডিসিশনের উপর ডিপেন্ড করবে আসলে আপনি প্যাসে যাবেন না আইআইএস এ থাকবেন, ঠিক আছে? সো যেই অ্যাপ্লিকেশন গুলোর জন্য আপনার মনে হয় যে না, খামোকা এটা আমার দরকার নাই, এটা আমি আসলে ওদের যে প্ল্যাটফর্ম আছে সেটাকে আমরা ইউজ করতে পারি, সেটা আপনি ইউজ করলেন। আপনার কাজ কি হবে? শুধুমাত্র সফটওয়্যারটা ডেভেলপ করা। আপনার ডেভেলপার কোড লিখবে, এটা হোস্ট হবে, এবং হোস্ট হওয়ার পরে এখানে যে ডাটাগুলো জেনারেট হবে, সেই ডাটাগুলোর ব্যাকআপ এবং মেইনটেনেন্সটা আপনার দায়িত্ব। সো এই দুইটা আপনার কন্ট্রোলে। আরেকটা মডেল যেটা বলছে সেটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, যেখানে আপনার কিছু করা লাগবে না, না আপনার কোডিং করা লাগবে, ডেভেলপারের হায়ার করা লাগবে, কিছুই করা লাগবে না। আপনি একটা থার্ড পার্টি সফটওয়্যারও কিনতে পারেন। এক্সকিউজ মি, সরি। সো সফটওয়্যার এজ এ সার্ভিসে আমার আসলে এইগুলা কিছু করতে হচ্ছে না। দেখা গেল আপনি নিজে কিছু সফটওয়্যার আছে, এগুলো আপনি আসলে ক্লাউড প্রোভাইডাররা সেই সফটওয়্যার গুলাকে আপনার কাছে সাবস্ক্রিপশন বেসড যে আছে, পলিসি আছে, সেই পলিসি দিয়ে ওরা আসলে ট্যানেন্ট বেসড যেই পলিসি আছে, আপনি সফটওয়্যারে গিয়ে একটা ট্যানেন্ট ক্রিয়েট করতেছেন, পুরো ট্যানেন্টটাই আপনার, সেই ট্যানেন্টে আপনি কনফিগার করতেছেন, আপনার অ্যাডমিন এক্সেস আছে, সেই অ্যাডমিন এক্সেস দিয়ে আপনি কিছু কনফিগার করতে পারতেছেন এবং এই সুবিধাগুলো নিতে পারতেছেন। বাট সফটওয়্যারটা মূলত ডেভেলপড বাই দ্যাট ক্লাউড প্রোভাইডার, অথবা সে থার্ড পার্টি কোনো একটা ডেভেলপ সে সেখানে হোস্ট করছে, তাদের সাথে তার এগ্রিমেন্ট আছে। সো এই ধরনের সফটওয়্যার যখন ইউজ করেন, বিশেষ করে আমরা এখন যেটা ইউজ করি, সবাই এখন তো আর কেউ মেল সার্ভার ইনস্টল করে না, সবাই এখন মেলের গুলা স্যাস ইউজ করে। হ্যাঁ, তারপরে মনে করেন শেয়ার পয়েন্ট আছে, অফিস 365 আছে, যেটা হচ্ছে কোশ্চেনটা এখন পড়ে নেবেন। জি জি, একটা কোশ্চেন ছিল, একজন হ্যান্ড রেজ করেছে, কোশ্চেন কি এখন হ্যাঁ নিয়ে? বলেন। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, আপনার কোশ্চেনটা করতে পারেন। জি ভাইয়া, আমি সাইফুল ইসলাম, সাবা টেকনোলজি থেকে। জি ভাইয়া, ওই কোশ্চেনটা হচ্ছে আইএএস এর উপরে আর কি, যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। আমরা তো ভাইয়া জানি যে আইএএস হচ্ছে গিয়ে আমি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা আমি আমার অন প্রিমিসিসে যা যা পাচ্ছি, সেম থিংটাই আমি ক্লাউডে পাচ্ছি আর কি, অন সেম ফ্লেভার আর কি আইএএস এ। মানে এখানে যেটা দেখতে পাচ্ছি ভার্চুয়ালাইজেশন সার্ভার স্টোরেজ নেটওয়ার্ক, উপরে দুইটা ঠিক আছে আমার ইয়াতে আর কি, বাট স্টোরেজ এবং নেটওয়ার্কিং, এই দুইটাকে তো আমি ভাইয়া আইএএস এর সার্ভিস হিসেবে আমি ইউজ করতে পারি, কারণ নেটওয়ার্কিং তো নিজেই ম্যানেজ করতে পারতেছি। আপনি মনে হয় একটু মিস করছেন। আমি বলছি ফিজিক্যাল, দুই ধরনের নেটওয়ার্কিং। একটা হচ্ছে আপনি যখন সার্ভার ক্রিয়েট করছেন, একটা ভার্চুয়াল সার্ভার, একটা ফিজিক্যাল সার্ভার। ধরেন আপনি ভেন্ডরের কাছ থেকে একটা ডেলের আছে ফিজিক্যাল সার্ভার নিলেন, সেই ফিজিক্যাল সার্ভারে আপনি ধরেন লিনাক্স বা ওইখানে কোনো ইএসএক্সআই বা যে কোনো অপারেটিং সিস্টেম যেটা ভার্চুয়ালাইজেশনের হচ্ছে সফটওয়্যার, সেটা আপনি ইনস্টল করবেন। আপনার ধরেন ওইখানে স্যান স্টোরেজ আছে,
ন্যাস আছে, আপনি সেটা SSHD হোক, হার্ড ডিস্ক বেস হোক বা মিক্স হোক, এইগুলা কি ক্লাউডে আপনি করতে পারবেন? হ্যাঁ, তার মানে আমি কাস্টমাইজ করতে পারবো না। জি ভাইয়া, বুঝতে পারছি, ধন্যবাদ। কাস্টমাইজ আপনি শুধু ভার্চুয়ালাইজেশন যে এখান থেকে শুরু হয়েছে সেটাই করতে পারবেন। আপনি ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন, আপনি ভার্চুয়াল স্টোরেজ ক্রিয়েট করতে পারবেন, আপনি ভার্চুয়াল সবকিছুই ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। বাট ফিজিক্যাল লেভেলের কোনো কাজ আপনাকে করতে হবে না, মেনটেন করতে হবে না, এমনকি সিকিউরিটিও আপনাকে দেখতে হবে না। আমরা যখন ট্র্যাডিশনাল ডেটা সেন্টারে কাজ করি তখন এগুলা সেট আপ করি, তারপরে ফায়ারওয়াল লাগে, তারপরে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, প্রিভেনশন সিস্টেম, কত কিছু, তাই না? এগুলা Clear কিচ্ছু ভাইয়া। করা লাগবে না আপনাকে, রাইট? জি তো ভাইয়া। এই জিনিসগুলা করা আছে, এই জিনিসগুলা এনশিওর করছে। এবং বিশ্বের বড় বড় কোম্পানি তারা যে সিকিউরিটি মেনটেন করবে সেটা বা অন্যান্য কোম্পানির পক্ষে কি পরিমাণ রিসোর্স খরচ হবে সেটা মেনটেন করার জন্য, সেটা আপনি বুঝতে পারছেন। সো ছোট ছোট কোম্পানি বা স্টার্ট আপ কোম্পানির জন্য ক্লাউডে আসলে স্টার্ট করা ভেরি ইজি। এন্ড দেন হোয়েন ইউ অ্যাকচুয়ালি বিকাম ভেরি বিগ, ইফ ইউ থিঙ্ক ইউ নিড টু ক্রিয়েট ইউর প্রাইভেট ডেটা সেন্টার, ইউ ক্যান গো ফর ইট, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। ওকে ভাইয়া। তো স্যাস স্যাস হচ্ছে ওই যে বললাম, যেমন আমরা আউটলুক ইউজ করছি, শেয়ার পয়েন্ট ইউজ করছি, গুগলে আমরা গুগল সুট ইউজ করছি, AWS এ আমরা কি ইউজ করছি, AWS এ আমরা SQS ইউজ করছি, আমরা বিভিন্ন ইয়ে ইউজ করছি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেসব সার্ভিস গুলো আছে, হ্যাঁ, রিকগনিশন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, হ্যাঁ, ভিডিও কোডার, ট্রান্সকোডার, সো এই ধরনের অনেকগুলো সার্ভিস আছে। সেস আছে, হ্যাঁ, যে সিম্পল ইমেল সার্ভিস, ওইখান থেকে ইমেজ আছে। ওর আবার মেলের জন্য আর একটা আছে সম্ভবত AWS এটাকে বলে ওয়ার্ক স্পেস, ইয়েস ওয়ার্ক স্পেস। সো ওয়ার্ক স্পেস এই জিনিসগুলো ইউজ করে আপনি আসলে এই সুবিধাগুলো, সফটওয়্যার এজ এ সার্ভিস, এই সুবিধাটা নিতে পারেন। ঠিক আছে, নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, যেমন প্রত্যেকটা সফটওয়্যারকে তারা আসলে ভার্চুয়ালাইজ করতেছে, ক্লাউডে নিয়ে যাচ্ছে, ট্যান ইনভেস্ট করতেছে এবং ওইটার নাম দিচ্ছে, যেমন আছে এক ডিরেক্টরি অ্যাজ এ সার্ভিস, ড্যাশ, হ্যাঁ, ডিরেক্টরি অ্যাজ এ সার্ভিস কি করতেছে, আমাদের উইন্ডোজে যেমন ধরেন ডিরেক্টরি, অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, আমরা যেটাকে ইউজ করি অ্যাক্টিভ ডিরেক্টরি, যেই আমাদের সব ইউজারদের একটা সেন্ট্রাল জায়গা থাকবে, রাইট? এবং সেইখানে আমরা ADFS দিয়ে সিঙ্গেল সাইন অন বলেন বা অ্যাপ্লিকেশন থেকে অথেন্টিকেশন বলেন, সেগুলো যে করি ফেডারেশন সার্ভিস দিয়ে, এই পুরা জিনিসগুলাকে একটা ক্লাউডে নিয়ে গেছে। যেমন এটার জন্য এখন একটা বিখ্যাত ইয়ে হচ্ছে অক্টা। হ্যাঁ, অক্টার নাম শুনছেন কেউ? অক্টা নামে এখন ওয়ার্ল্ডে তারা 1 নাম্বার। তারা অ্যাজিউর অ্যাক্টিভ ডিরেক্টরিকেও হচ্ছে ফেল ইয়ে করে দিচ্ছে মার্কেটে। তারা এখন 1 নাম্বার। এবং AWS এর যে ডিরেক্টরি সার্ভিস গুলা আছে, কগনিটো বলেন বা ইয়ে বলেন, এগুলো তো ইউজ হয়ই না, ওরা ইউজ করে না। সো যারা ক্লাউড ইউজ করতেছে তারা আবার মাল্টি ক্লাউডে যাচ্ছে, যেমন অক্টার অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস গুলা আবার নিচ্ছে। আবার কি করছে, এই যে ক্লাউড গুলা আছে যেমন অ্যাজিউর বা AWS, এরাও কিন্তু আবার অক্টাকে ইন্টিগ্রেট করার সুযোগ দিচ্ছে আপনাকে। সো অক্টার যে সিঙ্গেল সাইন অন আছে সেটাকে আপনি ইন্ডিকেট করে ওর ইউজার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন গুলো অথেন্টিকেট করতে পারবেন। সো এই ধরনের কিছু ক্লাউড প্রোভাইডার আছে যারা আসলে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস গুলো প্রোভাইড করতেছে না বা প্যাস প্রোভাইড করতেছে না, কিন্তু স্যাস ইউজ প্রোভাইড করছে। ঠিক আছে, সো এটা এরকম ডোমেন এজ এ সার্ভিস, তারপরে ডাটাবেজ এজ এ সার্ভিস, হ্যাঁ। সো এই ধরনের অনেকগুলা কনসেপ্ট আসছে, এগুলাও আপনারা একটু চোখ রাখবেন, হ্যাঁ। সো এইটার মূলত বড় দাগে 3 ভাগে ভাগ করা, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এবং সফটওয়্যার এজ এ সার্ভিস। এখন আমরা ক্লাউড কেন ইউজ করব, আমি প্রথম দিকে একটু বলছি, এখন আমি এটাকে ফাস্ট যাব। ফ্লেক্সিবিলিটি, ওই যে বললাম, যখন খুশি আপনি অন ডিমান্ড সার্ভার নিতে পারছেন, রিসোর্স ক্রিয়েট করতে পারছেন, আপনার দরকার নেই, আপনি আসলে রিমুভ করে দিতে পারছেন। ইফিসিয়েন্সি আপনার আসলে বিজনেস আপনি খুবই আর্লি স্টার্ট করতে পারছেন। সো টাইম ইজ মানি। আপনার কম্পিটিটর আছে, সে হয়তো বা রিসোর্স হায়ার করতেছে, সবকিছু করতেছে, করে সে বিজনেস লঞ্চ করলো 1 বছর পরে, আপনি চালাকি করে ক্লাউডে লঞ্চ করে দিলেন 8 মাস আগে, 8 মাসে পুরো ক্লায়েন্ট আপনি নিয়ে ফেলছেন। বিকাশ, বিকাশটা এখন কেউ বিট করতে পারছে না, বিকজ যত উপায় আসুক, রকেট আসুক বা নগদ আসুক, বিকাশ বিকাশ আসলে আর্লি স্টার্ট করছে। সো তার কোনো কম্পিটিটর ছিল না। সো সে
কম্পিটিটর ছিল ডাচ বাংলা, তখন তার রকেট ছিল না। ডাচ বাংলা তার যে বিজনেস পলিসি ছিল সেই পলিসি অত ভালো ছিল না, সো বিকাশ একচেটিয়া মার্কেট করে নিছে। এখন আপনি পারবেন না। সো এই জায়গাতে যে এফিসিয়েন্সি, বিজনেস এফিসিয়েন্সি, এই জায়গাতে আপনাকে ক্লাউড একটা অ্যাডভান্টেজ দেয়। সো আপনি ক্লাউড ইউজ করে আপনার বিজনেস খুবই তাড়াতাড়ি শুরু করতে পারেন। সো এটা গেল, এটা স্ট্র্যাটেজিক ভ্যালু। সো আপনি এই স্ট্র্যাটেজিতে আপনার কম্পিটিটরদেরকে আসলে ইয়ে করতে পারেন, ডিফিট করতে পারেন। স্কেলেবিলিটি অলরেডি বলছি, স্টোরেজ অপশন তো বললামই। সো এইখানে হাইব্রিডটা একটু ইয়ে করছে যে ম্যাক্সিমাম স্টোরেজ দেখা যায় যে প্রথম দিকে মানুষ যখন পাবলিক ক্লাউডে গিয়েছে, মানুষজন আসলে গিয়েছে হচ্ছে স্টোরেজের জন্য। যেমন বিশেষ করে আমরা কি করতাম, আমরা ব্যাকআপ নিতাম, ব্যাকআপ নিয়ে আমাদের আসলে টেপে রাখতাম। আপনারা আপনারা কেউ তো কাজ করছেন না, যে টেপ নিয়ে কেউ কাজ করছেন, টেপের ব্যাকআপ? প্রথমে আমরা কি করতাম, আমরা ডাটার ফাইল বলেন বা অ্যাপ্লিকেশন বলেন বা ডাটাবেজের ডাটা বলেন, বিভিন্ন ধরনের ডাটা ব্যাকআপ নিতাম, সেটা আমার স্টোরেজে থাকতো। সেইখান থেকে আবার টেপে নিতাম। টেপ খুব সস্তা ছিল। সো আপনি 2 টেরাবাইট, 3 টেরাবাইট, 10 টেরাবাইট ডাটা আপনি টেপে নেন, টেপটাকে আপনি সংরক্ষণ করে রাখেন। সো টেপ কেনা, টেপ সংরক্ষণ করা, মেনটেন করা, এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য ম্যাক্সিমাম মানুষ প্রথমে যেটা করলো যে ক্লাউডের স্টোরেজে সে আসলে ব্যাকআপ হিসেবে ডাটা রাখা শুরু করলো। হ্যাঁ, এন্ড দেন সেইটাকে আর একটা ইয়ে আছে, সেটাকে আর্কাইভাল স্টোরেজ একটা পলিসি আছে, সেইটা দিয়ে তারা আসলে ওই টেপের মতো, সো পুরা টেপ ব্যাকআপ, সস্তা যে হার্ড ডিস্ক গুলো আছে সেটা দিয়ে যে ব্যাকআপ এরিয়া, সেই জিনিসগুলোর একটা সার্ভিস তৈরি করে পাবলিক ক্লাউড অফার করলো, এবং সেটা আমাদের যারা প্রাইভেট ক্লাউডের, যারা ডেটা সেন্টার, তারা এটা নিল এবং ম্যাক্সিমাম তারা ওই ব্যাকআপ হিসেবে ইউজ করা শুরু করলো। পরে এখন তো পুরা অন্য লেভেলে চলে গেছে, কারণ এখন সব সার্ভিসই ক্লাউডে আছে। সো এটা ছিল একদম স্টার্ট। আপনারা যদি এডব্লিউএস এর বিজনেস দেখেন তাহলে দেখবেন যে ওরা স্টোরেজ সার্ভিস দিয়ে শুরু করছে, তারপরে EC2 আনছে। হ্যাঁ, কন্ট্রোল চয়েস। সো আপনার হাতে কন্ট্রোল আছে এবং আপনি কন্ট্রোল আপনার ডিপেন্ড করবে আপনি কতটুকু রাখবেন, সেটা আপনি IaaS নিচ্ছেন, প্যাস নিচ্ছেন না SaaS নিচ্ছেন। টুল সিলেকশন, দেয়ার ইজ আই থিঙ্ক এখন 180-90টা সার্ভিস হবে। সো আপনার হাতে হিউজ টুল, আপনার যেইটা দরকার সফটওয়্যার তাড়াতাড়ি বানানোর জন্য, বিজনেস স্টার্ট করার জন্য, আপনি সেটা করতে পারেন। সো এই সুবিধা আপনাকে দিচ্ছে। সিকিউরিটি ফিচারে একটা জিনিস খুব বলা দরকার, যখন আমরা পাবলিক ক্লাউড বলবো তখন কিন্তু সিকিউর হচ্ছে শেয়ার্ড সিকিউরিটি। এটাকে বলে শেয়ার্ড সিকিউরিটি। তার মানে হচ্ছে সিকিউরিটি রেসপন্সিবিলিটি আসলে আপনাদের দুইজনেরই, যে ইউজ করছেন এবং যে প্রোভাইডার ডিপেন্ড করবে আপনি কোন ধরনের সার্ভিস নিচ্ছেন। সেই যে কন্ট্রোল বললাম, ওই কন্ট্রোল পর্যন্ত সে সিকিউরিটি এনশিওর করবে, বাকি জায়গার সিকিউরিটি আপনাকে দিতে হবে। সো আপনি যদি IaaS এ যান, আপনার সিকিউরিটি, ফায়ারওয়াল, আপনার ডস অ্যাটাক, আপনার সবকিছু এগুলো আপনাকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের এই হচ্ছে ইসে, কারণ এটা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। সো এই জিনিসগুলো আপনাকে প্রিভেন্ট করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি প্যাচ নিব, তাহলে ওই পর্যন্ত AWS এর সিকিউরিটি, অ্যাপ্লিকেশন যে আপনি ক্রিয়েট করছেন, অ্যাপ্লিকেশন তৈরি করছেন, সেই অ্যাপ্লিকেশনে কোনো ঝামেলা আছে কিনা, ওইখানে আসলে কেউ ক্রস স্ক্রিপ্ট অ্যাটাক করতে পারে কিনা, ওইখানে কেউ আপনার SQL ইনজেকশনে অ্যাটাক করতে পারে কিনা, এই জিনিসগুলো দেখার দায়িত্ব আপনার। ঠিক আছে? সো যে জায়গা থেকে আপনার কন্ট্রোল শুরু, সেই জায়গার সেই অংশ থেকে সিকিউরিটি এনশিওর করা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। আর কোনো একটা জায়গা কেউ যদি অ্যাটাক করে আছে ইয়ে নিতে পারে, কন্ট্রোল নিতে পারে, সে কিন্তু চেষ্টা করে অন্য জায়গার কন্ট্রোলও যাইতে পারে। ঠিক আছে? সো এই কারণে এটাকে বলে শেয়ার্ড সিকিউরিটি। সিকিউরিটি ফিচার আছে প্রচুর। ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, যেটা দিয়ে আপনার একটা আইসোলেশন দেয়। এই যে নেটওয়ার্ক, ভার্চুয়াল নেটওয়ার্ক আপনাকে দিল, এই ভার্চুয়াল নেটওয়ার্কে অন্য কারো অ্যাক্সেস থাকবে না, অন্য কারো মেশিনেরও অ্যাক্সেস থাকবে না, অন্য কারো ট্রাফিক আসবে না। ঠিক আছে? এনক্রিপশন, ক্লাউড, পাবলিক ক্লাউডে যখন যাবেন একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় যেন এনক্রিপশন থাকে। সো আপনার যদি EC2 থাকে, তার যে স্টোরেজ, সেই স্টোরেজ যেন এনক্রিপ্টেড হয়। আপনি যেই প্ল্যাটফর্মে ডাটা রাখছেন সেই ডাটায় যেন হচ্ছে এনক্রিপ্টেড হয়। সো অলওয়েজ কিপ দিস টু থিংস, যে এনক্রিপশন ইন ফ্লাইট, তার মানে ডাটা ইন ফ্লাইট, সেখানে যেন আপনার SSL সার্টিফিকেট দিয়ে বা TLS সার্টিফিকেট দিয়ে ইয়ে থাকে, এনক্রিপ্টেড থাকে।
এবং ডাটা ইন রেস্ট যেখানে স্টোরেজে থাকতেছে বা ডেটাবেজে থাকতেছে সেই ডাটাগুলা যেন আপনার এনক্রিপ্টেড থাকে, ঠিক আছে। এবং এপিআই কি যেগুলা ইউজ করছেন, হেল্প কিপ ডাটা সিকিউর। সো এপিআই কি দিয়ে আপনি যখন এইগুলা ইউজ করছেন তখন এটা আপনাকে আসলে সিকিউর ওয়েতে অ্যাক্সেস করার একটা সুযোগ দেয়। অ্যাক্সেসিবিলিটি ওটা তো বললাম, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি যদি ইন্টারনেটে কানেক্টেড থাকেন আপনি আপনার রিসোর্সে ঢুকতে পারবেন। স্পিড টু মার্কেট অলরেডি বলছি, ডেভেলপিং ইন ক্লাউড এনেবলস ইউজার টু গেট দেয়ার অ্যাপ্লিকেশন টু মার্কেট কুইকলি। ডেটা সিকিউরিটি বলছি, সেভিং অন ইকুইপমেন্ট বলছি, পে স্ট্রাকচার এটাও বলে ফেলছি যে আপনি ততটুকুই পে করবেন যতটুকু আপনি ইউজ করবেন। আচ্ছা, প্যাচ আপডেট এইগুলা আপডেট গুলা তো আসলে সার্ভিস গুলাতে আপনার দেওয়া লাগে না, তো এইগুলা আছে আর কি। মার্কেট শেয়ার, কেন আমরা এখন এডব্লিউএস এ যাব, এডব্লিউএস এর আসলে সুবিধাটা কি ওইটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে এডব্লিউএস এর সুবিধা হচ্ছে এডব্লিউএস অলরেডি অনেক দিন আগে থেকে শুরু করছে, লাইক বিকাশের উদাহরণ দিলাম। সো এডব্লিউএস যখন 2006 সালে শুরু করছে সেইখানে আসলে অ্যাজিউর স্টাডি করছে মনে হয় 2010 সালে, যেখানে মার্কেটে 2014 সালে এডব্লিউএস অনেক অংশই নিয়ে নিছে, তখন ওরা কেবল আসা শুরু করছে। তারপরে গুগলের সচেতন, গুগলের মনে হয়েছে যে এটা ছাড়া তো সম্ভব না, ওরাকলের মনে হয়েছে এটা ছাড়া সম্ভব না, আইবিএম এর মনে হয়েছে এটা ছাড়া সম্ভব না। সো সবাই আসছে অনেক পরে, এডব্লিউএস আগেই আসলে মার্কেটটা নিয়ে নিছে। সো যেই কারণে এডব্লিউএস এর সার্ভিস অনেক ইনফ্রাস্ট্রাকচারের যে তারা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, এডব্লিউএস এর ইনফ্রাস্ট্রাকচারের কাছে এখনো কেউ ধারের কাছেও আসতে পারে নাই। হ্যাঁ, সো অলমোস্ট মনে হয় ওর ধারের কাছে যে আছে মাইক্রোসফটের ডাবলের কাছাকাছি হচ্ছে ওর ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি। যেই কারণে এডব্লিউএস অনেক আগে আসছে। সো এডব্লিউএস রিলেটেড মানুষজন হচ্ছে এডুকেশন আগেই নিছে, সেই ধরনের ইঞ্জিনিয়ার অনেক আগেই তৈরি হয়ে গেছে। সো জব মার্কেট ওইভাবে আসলে মানুষও যেহেতু এডব্লিউএস ইউজ করছে, সো জব মার্কেটের জন্য এডব্লিউএস এর যাদের নলেজ আছে তাদের আসলে একটা তাদের আধিক্য বেশি, তাদের ডিমান্ড বেশি। প্রাইসিং এর ক্ষেত্রে বলবো যে এডব্লিউএস এর থেকে আসলে অ্যাজিউর বা ওরা একটু কম দেওয়ার চেষ্টা করে, বাট তারপরেও আমরা যদি প্রাইভেট ইয়ে দিয়ে চিন্তা করি, এটা প্রাইভেট ইয়ে দিয়ে চিন্তা করা, সেটা দিয়ে দিক থেকে আসলে অনেক প্রাইস লো। তারপরেও এডব্লিউএস যেহেতু কম্পিটিশনে চলে আসছে অ্যাজিউর এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্ম জিসিপি, এখন ওরা আসলে বিভিন্নভাবে প্রাইসিং স্কিমটাও চেঞ্জ করতেছে। সো আপনারা যারা অলরেডি ইউজ করেন তারা চোখ রাখবেন কোন ধরনের কি স্কিম ওরা চেঞ্জ করছে, সেই সুবিধাটা যেন কিভাবে নিতে পারেন। ইসিটির ক্ষেত্রে বলবো যেমন এডব্লিউএস নিজে কিছু প্রসেসর নিজে ডেভেলপ করছে, ওদের সার্ভার হার্ডওয়্যার নিজেরা ডেভেলপ করছে। সো ওই জেনারেশনের সার্ভারগুলা ইউজ করলে ওরা কিন্তু টাকা কম রাখে, কস্ট কম রাখে। সো এই ধরনের ইনফরমেশন গুলা দিয়ে আপনি আপনার এক্সিস্টিং সেটআপও চেঞ্জ করতে পারেন, অথবা নতুন সেটআপ যখন করবেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে ওরা আসলে একই জিনিস কোনটায় কম খরচে দিচ্ছে। হ্যাঁ, এবং রিজিয়নের উপরেও ডিপেন্ড করে যে আপনি কোন রিজিয়নে ক্রিয়েট করতেছেন, সেই রিজিয়নের উপরেও ডিপেন্ড করে প্রাইসিংটা কেমন হবে। সো AWS সার্ভিসেস এন্ড ইটস ইনফ্রাস্ট্রাকচার, এটা অলরেডি বলছি অলমোস্ট ডাবল, সার্ভিসও অনেক বেশি ছিল, যদিও এখন অ্যাজিওর এবং গুগল আসলে কম্পিটিশনেই নাই, গুগলের পুরা পলিসি আলাদা, ওদের থিঙ্কিং লেভেলই আলাদা, বাট মাইক্রোসফট আসলে ট্রাই করছে ওদেরকে ক্যাচ করার। সো এখন আসলে সার্ভিস অনেক জায়গায় পাওয়া যায়, সেম সার্ভিস অ্যাটলিস্ট আমরা যা ইউজ করি। মার্কেট শেয়ারের একটা চার্ট দেওয়া ছিল, এটা মনে হয় না আপনাদের আসলে দেখা দরকার আছে, যে অ্যামাজন 33%, অ্যাজিউর 18%, এটা বছর দুয়েক আগের হবে এবং যেভাবে বাড়ছে। সো মাইক্রোসফটের মার্কেটিং খুবই স্ট্রং, সো মাইক্রোসফট হয়তো বা এতদিনে অনেক কাছাকাছি চলে আসছে। এখন আমরা আসি এডব্লিউএস এর ইনফ্রাস্ট্রাকচার, এডব্লিউএস এর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার। এডব্লিউএস এর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারটা এইভাবে, আপনি যদি ওয়ার্ল্ডটা দেখেন যে ওদের এই যে এগুলা প্রত্যেকটা রিজিয়ন, তো ওরা পুরো ওয়ার্ল্ডটাকে প্রথমে ডিভাইড করছে রিজিয়নকে আবার ডিভাইড করছে হচ্ছে অ্যাভেলেবিলিটি জোনে, যেটাকে সংক্ষেপে ওরা বলে এজি। হ্যাঁ, তো এই একটা
এজিতে ওরা বলে থাকে যে অ্যাটলিস্ট সেখানে অ্যাটলিস্ট 2টা থেকে 3টা ফিজিক্যাল সার্ভার আছে, ফিজিক্যাল ডেটা সেন্টার আছে, অর 8টা পর্যন্ত ফিজিক্যাল ডেটা সেন্টার আছে, যেই ফিজিক্যাল সেন্টারের একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন। সো আপনি যখন একটা অ্যাভেলেবিলিটি জোনে কোনো রিসোর্স ক্রিয়েট করেন, আসলে আপনি এই 8টা 10টা ডেটা সেন্টারে কোনো একটা জায়গায় আপনার রিসোর্সটা ক্রিয়েট হয়, ঠিক আছে। এডব্লিউএস যেটা করে, তারা একটা জিনিস মেনটেন করার চেষ্টা করে যে আপনার সেটআপের ল্যাটেন্সিটা যেন এমন না হয় যে এমন একটা ডেটা সেন্টারে দিয়ে দিল সেটা আপনার জন্য আসলে ল্যাটেন্সি বেড়ে যায়। আরেকটা ওরা কন্ট্রোল দিছে যেখানে আপনি এখন আসলে বলতে পারেন যে আমার এই সার্ভার সেটা একই ডেটা সেন্টারে থাকবে, আমার এই সার্ভার ডিফারেন্ট ডেটা সেন্টারে থাকবে, বা এই সার্ভার একই র্যাকে থাকবে। র্যাক তো বুঝেন সবাই না, ডাটা সেন্টারে ওই যে লম্বা মতো একটা জিনিস খাড়া করে দেওয়া যেখানে তাকে তাকে সার্ভার থাকে, ওইটাকে র্যাক বলে। সো একই র্যাকে যখন থাকে একই সুইচের সাথে কানেক্টেড, হ্যাঁ, সেটা তো অনেক ফাস্টার। সো এই ধরনের যদি আপনার কোনো লাগে যে আপনার অনেক ফাস্টার নেটওয়ার্ক কমিউনিকেশন লাগবে, আপনি আসলে বলে দিতে পারেন যে ক্লাস্টার, সো ওই একই জায়গায় রাখবে। আপনি যদি বলেন যে না এটাকে দূরে রাখো, কারণ একটা র্যাক বা একটা ডেটা সেন্টার যদি কলাপস হয়ে যায়, আমার জন্য আরেকটা ডাটা সেন্টার বা আরেকটা র্যাকে সার্ভারটা থাকে। সো এইভাবেও আপনি বলে দিতে পারেন। সো ওদের কিছু অপশন আছে যেটা দিয়ে আপনি আসলে হাই অ্যাভেলেবিলিটি বলতে পারেন। সো ওদের ইনফ্রাস্ট্রাকচারটা গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, গ্লোবালি কিছু সার্ভিস আছে যেগুলো ডিস্ট্রিবিউটেড সিস্টেম, হ্যাঁ, যেমন ধরেন আপনারা জানেন যে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম। সো এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমে ওরা যে নেটওয়ার্কটা ক্রিয়েট করছে এটাকে বলে ওরা হচ্ছে এজ লোকেশন। আমরা এজ নেটওয়ার্কিং অনেকেই পড়ছি। সো এজ নেটওয়ার্কিং কি, মানে প্রত্যেকটা ওদের যে ডিভাইড করলো পুরা ওয়ার্ল্ডের নেটওয়ার্ক, পুরা ওয়ার্ল্ডের নেটওয়ার্কটাকে ওরা রিজিয়নে ভাগ করলো। রিজিয়নটা কেমন, যেমন আয়ারল্যান্ড বা লন্ডন বা সুইডেনে স্টকহোম, হ্যাঁ, জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট, জার্মানি আছে, ফ্রান্সে প্যারিস, ইন্ডিয়াতে ওদের ছিল মুম্বাই, ওরা শুরু করছে হায়দ্রাবাদে। সো 2টা রিজিয়ন করছে। আবার মনে করেন সিঙ্গাপুর, আমাদের কাছে যেটা আছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর ছোট একটা জায়গা, সো ওইখানে 2টা 3টা 4টা ওরা অ্যাভেলেবিলিটি জোন করছে। জাপানে, হ্যাঁ, মিডিল ইস্টে সম্ভবত শুধুমাত্র বাহরাইনে আছে, আর কোথাও নাই। আর আমাদের কাছাকাছি আসলে সিঙ্গাপুর। এইগুলাকে বলছে রিজিয়ন। প্রত্যেকটা রিজিয়নের মধ্যে ওরা অ্যাটলিস্ট 2-3টা অ্যাভেলেবিলিটি জোন আছে, এবং প্রত্যেকটা অ্যাভেলেবিলিটি জোন আসলে এটা আসলে আমরা এই কন্ট্রোল আমাদের কাছে নেই, আমরা বুঝবো না, বাট ওরা ডকুমেন্টেশনে লিখে রাখছে যে কোথাও 8টা এবং কোথাও 3টা 4টা, ডিপেন্ড করে আসলে ওই ওই জায়গার ওরা কতটুকু করতে পারছে তার উপরে, যে ওরা আসলে ফিজিক্যাল ডেটা সেন্টারটা ওই অ্যাভেলেবিলিটি জোন হিসেবে করছে। সো আপনি যখন চিন্তা করবেন যে ভাই আমি একটা সেট আপ করতে চাই ক্লাউডে, সো আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করবেন আপনার ইউজার বেস কোথায়, আপনার ইউজার কি পুরো ওয়ার্ল্ডে, আপনার ইউজার কি শুধু বাংলাদেশে, আপনার ইউজার কি শুধু এশিয়াতে। সো এর উপর ডিপেন্ড করে, জিওগ্রাফির উপর ডিপেন্ড করে আপনি আসলে চিন্তা করবেন যে আপনি আসলে কোন রিজিয়নে আপনার রিসোর্স ক্রিয়েট করবেন। এখানে আবার কমপ্লায়েন্সেরও ব্যাপার থাকে, যে আপনার কমপ্লায়েন্স যদি বলে যে না এই রিজিয়নে করতে হবে, সেভাবে আপনি করতে পারেন। আবার রিজিয়নের উপর আমি বললাম প্রাইস ডিপেন্ড করে, সেভাবে আপনি একটা রিজিয়ন সিলেক্ট করতে পারেন। সো রিজিয়ন, অ্যাভেলেবিলিটি জোন, তারপরে আসছে হচ্ছে এই যে প্রত্যেকটা ডাটা সেন্টার, এই ডাটা সেন্টার থেকে আবার ছোট ছোট ডাটা সেন্টার আছে বা নেটওয়ার্ক হাব আছে যেটাকে বলে পপ। এই পপটা ওই ওই ইয়ের হচ্ছে ডাটা সেন্টারের সাথে কানেক্টেড। যেমন মনে করেন ধরেন ইন্ডিয়াতে ওর মুম্বাই আছে, কলকাতাতে হয়তো বা ওর একটা এজ লোকেশন আছে বা একটা পপ আছে। সেই পপটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম যখন ওর কন্টেন্ট ডিস্ট্রিবিউট করে রাখে, ওরা আসলে রাখে হচ্ছে পপগুলাতে, এবং পপগুলাতে যদি না রাখতে পারে তাহলে ওরা আরেকটা রিজনাল হাব তৈরি করছে, ওইটাও এজ নেটওয়ার্কিং এর হচ্ছে পার্ট, সেখানে রাখে। আর আপনার যেখানে যে ডাটা সেন্টারে আপনি হোস্টিং করছেন আপনার ডাটা, যেটাকে আপনি ডিস্ট্রিবিউট করতেছেন, সেখানে তো আছেই। সো এই হচ্ছে টোটাল আপনার এডব্লিউএস এর ইনফ্রাস্ট্রাকচার, যেখানে আপনি প্রথমে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে পাবেন রিজিয়ন, রিজিয়নকে ভাগ করা হয়েছে অ্যাভেলেবিলিটি জোন,
অ্যান্ড আপনি যদি ডিস্ট্রিবিউটেড সিস্টেম যান, যেমন সিডিএন আছে, যেমন একটা ওদের ডাটাবেজ আছে ডাইনামো ডিবি, বা মনে করেন ওরা হয়তো বা ইয়েটাও কেউ অলরেডি করে ফেলছে, অরোরাকে করছে কিনা জানি না, তবে অরোরা কয়েকটা রিজিয়নে মনে হয় ইয়ে করা যায়, ডিস্ট্রিবিউট করা যায়। আর এই ধরনের কিছু সার্ভিস আছে, যেমন রাউট 53 আছে ডিএনএস এর জন্য। হ্যাঁ, এইগুলা সবই আসলে যে সার্ভিসগুলা, এগুলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এই কারণে ওরা পুরো এজ নেটওয়ার্কটা ইউজ করে। পয়েন্ট অফ প্রেজেন্স বলতেছে, পপ, পয়েন্ট অফ প্রেজেন্স। এন্ড এর বাইরে ওরা একটা সুবিধা দেয়, যেমন ধরেন বাংলাদেশে নাই, এখন বাংলাদেশে আমরা এডব্লিউএস ইউজ করে অভ্যস্ত। আমার অর্গানাইজেশন বললো তুমি একটা লোকাল ডাটা সেন্টার বানাও, কারণ আমার কিছু জিনিসপত্র লোকাল ডাটা সেন্টারের কিছু সুবিধা আমাকে নিতে হবে। তখন আপনি বললেন বস আমরা যেহেতু অলরেডি এডব্লিউএস সম্পর্কে জানি, এডব্লিউএস এর সফটওয়্যার সার্ভিস কিভাবে কনফিগার করতে হয় এটা আমরা জানি, সো আমরা এডব্লিউএস এর সাথে যোগাযোগ করি, ওরা বাংলাদেশে আমার একটা লোকাল ডাটা সেন্টার করে দিবে কিনা। সো এই যে জোন, এটাকে বলা হচ্ছে লোকাল জোন, এবং এই জোনটাকে আপনি যখন পাবলিকের সাথে কানেক্টেড করে ফেলবেন তখন এটা হয়ে যাবে আবার এটা হাইব্রিড হবে, জানি না কি হবে, দুটাই এডব্লিউএস, বাট একটা প্রাইভেট, এবং প্রাইভেট আপনার কানেক্টেড উইথ পাবলিক। সো এই সার্ভিস ওদের একটা আছে। আর একটা জিনিস গভর্নমেন্ট ইয়ে আছে, যেটা ওদের নেটওয়ার্কের পুরো বাইরে, যেমন ইউএস গভর্নমেন্ট, ওদের জন্য ওদের সেট আপ আছে, যেই নেটওয়ার্কের সাথে ওয়ার্ল্ডের নেটওয়ার্কের কোনো সম্পর্ক নাই, বিকজ অফ সিকিউরিটি। সো এরকম যদি বাংলাদেশ গভর্নমেন্টের মিলিটারি বলে এডব্লিউএস কে যদি কাজ দেয়, বলে যে আমাদের এরকম একটা ডাটা সেন্টার বানাতে হবে, তোমার ডাটা নেটওয়ার্কের সাথে এটা কানেক্টেড থাকবে না, তো ওরা করে দিবে, যেটারে গভর্নমেন্ট জোন বলে, গভ জব বা কিছু একটা বলে। হ্যাঁ, আপনি যদি বলেন এডব্লিউএস কে যে ভাই আমি আমার ভার্চুয়াল না, আমি ফিজিক্যাল সার্ভার নিব, তুমি আমাকে একটা ফিজিক্যাল সার্ভার দাও, আপনি যদি আগে পেমেন্ট করেন, বা ওদের একটা পলিসি আছে, ওই পলিসি দিয়ে আপনি ফিজিক্যাল সার্ভারও নিতে পারেন। সো ওদের কি পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ও সার্ভিস আছে, ওরা কিছু ক্যাটাগরিতে ভাগ করছে প্রথমে। তো আমরা তো আসলে সার্ভার বলতে বুঝি কম্পিউট, মানে প্রসেসর, আমরা প্রসেস করি। তো কম্পিউটে আসলে আমরা এদের যে সার্ভিসগুলো আছে, মেইন যে সার্ভিসগুলা, কয় ঘন্টা হয়েছে রে ভাই, টাইম হইলে বলেন, আমি কিন্তু স্ক্রিনে আমার টাইম দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সো যদি ইয়ে হয় বলেন, আমি ফার্স্ট যাব। তো কম্পিউটে আছে EC2, যেটা বললাম যে ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, আর একটা আছে ইয়ে ভাই, অলরেডি 11:10 বাজে, আমরা হয়তো আর 10 মিনিট ম্যাক্সিমাম আপনার স্লাইড কন্টিনিউ করতে পারবো। আচ্ছা আচ্ছা, তারপর তাইলে আমার মনে হয় কিছু সার্ভিস সম্পর্কে ধারণা দিয়ে দিই। যে EC2 অলরেডি বলছি যে এটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। লাইট সেল, এটা হচ্ছে যদি আপনার ছোট কোনো ভার্চুয়াল বক্স নেন, ওই যে ভার্চুয়াল হোস্টিং এর ওই সুবিধার মতো, যেখানে মাসে $5 $10 দিয়ে আপনি লিনাক্স বক্স নিতে পারেন, সেটা হচ্ছে লাইট সেলে এই সুবিধাটা পাবেন। ল্যামডা হচ্ছে সার্ভারলেস কম্পিউটিং সিস্টেম, এইটা হচ্ছে আসলে ফাংশন ক্রিয়েট করে আপনি জাস্ট শুধু ফাংশন করবেন, এটা হচ্ছে আসলে প্যাস প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস কম্পিউট ক্যাটাগরিতে। ব্যাচ আছে, যেখানে আসলে আপনি আপনার যে ব্যাচ জব গুলো আছে, সেই ব্যাচ জব গুলো আপনি এখানে এক্সিকিউট করতে পারেন। ইলাস্টিক বিনস্টক হচ্ছে ডেভেলপারদের জন্য, ডেভেলপাররা কোড লিখে ওরা এখানে পুরো একদম একটা কনসোল দিয়ে দেওয়া আছে, যে কনসোলে শুধুমাত্র কোডটা আপলোড করে দিবে এবং রান টাইমটা সিলেক্ট করে দিবে, বাদ বাকি ডিপ্লয়মেন্ট সবকিছু, স্টেজিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা বা সেপারেট এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করতে চান, পুরা জিনিসটা আসলে ইলাস্টিক বিনস্টক করে দিবে। সো এটা হচ্ছে একই সাথে ডিপ্লয়মেন্ট, CI/CD সুবিধা দেয় এবং ইনফ্রাস্ট্রাকচার সবকিছু ক্রিয়েট করে দেয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক। আর স্টোরেজে S3টা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা S3টা দেখে নিবেন। S3 হচ্ছে অবজেক্ট বেস স্টোরেজ, যেটা আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে HTTP বা HTTPS প্রোটোকল দিয়ে আপনি আসলে আপনার ফাইলগুলা নিতে পারেন, অথবা যে API আছে সেই API দিয়ে আপনি ফাইল ডাউনলোড, ফাইল আপলোড করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশনে আসলে ইয়ে করতে পারেন। এবং এইখানে যেই ফাইলগুলা থাকবে সেই বিভিন্ন সার্ভিস ইন্টিগ্রেট করে আপনি এই ফাইলগুলা প্রসেসও করতে পারেন। EFS হচ্ছে ইলাস্টিক ফাইল সিস্টেম, এটা মূলত হচ্ছে এই আমরা যেটা আগে বলতাম যে পুরা পুরা ইসে যে কি বলবো এটারে, ধরেন
যে কোনো সার্ভার যে কোনো জায়গা থেকে আপনি এই স্টোরেজে কানেক্ট করতে পারবেন এবং আপনি এটাকে ফাইল শেয়ার হিসেবে আপনি ইউজ করতে পারবেন। সো এটা দিয়ে আপনি আসলে 2টা সার্ভার 3টা সার্ভার থেকে যদি মনে করেন আপনি ওয়েব হোস্ট করবেন একটা সেন্ট্রাল লোকেশনে এবং 3টা সার্ভারে আপনি EC2 তে এটারে মাউন্ট করে রাখবেন, সেটাও করতে পারেন। সো অথবা আপনি ফাইল সিস্টেম হিসেবে বা ফাইল শেয়ার হিসেবে ইউজ করতে পারেন। তো এটাকে বলে হচ্ছে EFS, এটা লিনাক্স সিস্টেমের জন্য, আর উইন্ডোজ সিস্টেমের জন্য যেটা সেটাকে বলে FSX। S3 যে বলছিলাম যে আপনি আপনার ডাটা আছে কিন্তু আমরা যে টেপে নিতাম, সেই টেপের সুবিধাটা যদি নিতে চান তাহলে S3 অবজেক্ট লাইফ সাইকেল বলে একটা জিনিস আছে। সো আপনি যদি বলেন যে আমার 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে তুমি এটা টেপে নিয়ে যাও, শুধু আপনার ওইখানে বলে দিতে হবে যে টাইমটা কত এবং ওই লাইফ সাইকেলটা এনেবল করে দিতে হবে, তাইলে ও 2 সপ্তাহ পরে আপনার যে ডাটাগুলো আছে ও গ্লেশিয়ারে নিয়ে যাবে। ঠিক আছে, সো মেক শিওর যে এটা গ্লেশিয়ারে নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি যখন ডাটা রিট্রিভ করতে যাবেন ওইটা কস্টলি এবং ডাটা রিট্রিভ অনেক স্লো। সো এগুলার কিছু বৈশিষ্ট্য আছে S3, এগুলো আপনারা দেখে এরপর ডিসিশন নিতে পারেন। স্টোরেজ গেটওয়ে, এটা আসলে অ্যাডভান্স লেভেলের। AWS ব্যাকআপ, এটা ব্যাকআপের জন্য এখন EC2 রিলেশনাল ডাটাবেস সার্ভিস, তারপরে আর কি সার্ভিস আছে, 4-5টা সার্ভিস আছে যেটার মাধ্যমে আপনি AWS ব্যাকআপের মাধ্যমে ওই সার্ভিসগুলোতে আপনার যে রিসোর্স বা যে ডাটা আছে ওইগুলো আপনি ব্যাকআপ নিতে পারেন। আর S3 ব্যাকআপের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে S3 যেটা হচ্ছে পুরো একটা রিজিয়নে কাজ করে। সো একটা রিজিয়নে যদি আপনার ধরেন 3টা অ্যাভেলেবিলিটি জোন থাকে, ও ডাটাগুলো 3টা অ্যাভেলেবিলিটি জোনেই রেপ্লিকেট করে রাখে। সো একটা অ্যাভেলেবিলিটি জোন কলাপস করলেও আপনার ডাটা লস করার কোনো সম্ভাবনা থাকে না। তারপরেও যদি আপনার কোনো সন্দেহ থাকে তো আপনি কি করতে পারেন, আর একটা রিজিয়নে S3 ক্রিয়েট করতে পারেন এবং S3 রেপ্লিকেশন যে ফিচার আছে সেটা এনেবল করে আপনি ডাটাগুলা অন্য রিজিয়নে নিয়ে ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। ঠিক আছে, ডাটাবেজের মধ্যে আছে ওই যে রিলেশনাল ডাটাবেস সার্ভিস, এখানে MS SQL, এখানে PostgreSQL, MySQL এবং এখানে Oracle, এইগুলা আপনি যত রিলেশনাল ডাটাবেস সিস্টেম আছে লাইসেন্স বেস ফ্রি সোর্স সেগুলো পাবেন। DynamoDB, এটা হচ্ছে ওদের একটা নো SQL ডাটাবেস। ইলাস্টিক ক্যাশে 2টা জিনিস পাবেন, সেটা হচ্ছে আমরা যে ইউজ করি মেম ক্যাশ এবং রেডিস। সো ক্যাশিং এর জন্য যে 2টা আমরা ইউজ করি সেই 2টার জিনিস আপনি এই ইলাস্টিক ক্যাশে পাবেন। নেপচুন এটা সম্ভবত গ্রাফিক বেস কোনো ডাটাবেস হবে, এটা সম্পর্কে আমি অত জানি না। অ্যামাজন রেডশিফট ওয়্যারহাউসের জন্য। ঠিক আছে, অ্যামাজন QLDB আমি ইউজ করিনি। অ্যামাজন ডকুমেন্ট ডিবি হচ্ছে মঙ্গোডিবির অল্টারনেটিভ। সো মঙ্গোডিবি NoSQL, এটা ডকুমেন্ট বেস, আর DynamoDB হচ্ছে কি বেস। হ্যাঁ, 2টা NoSQL 2 টাইপের আর কি। ম্যানেজমেন্ট না বলি কারণ আপনাদের ফান্ডামেন্টালে মেন যে জিনিস সেটা হচ্ছে কম্পিউট, স্টোরেজ, ডাটাবেস এবং নেটওয়ার্ক। সো আমরা নেটওয়ার্কটা দেখি একটু। নেটওয়ার্ক অ্যান্ড কন্টেন্ট ডেলিভারি, যেখানে VPC অলরেডি বলছি আপনাদের, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, ক্লাউড ফ্রন্ট যেটা হচ্ছে CDN, রাউট 53 যেটা হচ্ছে DNS। AWS এর রাউট 53 তে আরেকটা সুবিধাও আছে যে আপনি রেজিস্টারও করতে পারবেন। আপনারা যখন ডোমেন কিনেন না, সো রেজিস্ট্রেশন করেন, সো রেজিস্ট্রেশনও করতে পারবেন, হোস্টিংও করতে পারবেন। যেমন অ্যাজিউরে আপনার রেজিস্ট্রেশনটা নাই, ওখানে শুধু হোস্টিং করা যায়। সো অনেকে GoDaddy থেকে কিনে আবার অ্যাজিউরে হোস্ট করে। সো রাউট 53 তে এগুলা আছে। রাউট 53 তে আবার আপনি যেন আপনার লোকাল অন প্রিমিস ডেটা সেন্টার থেকে যেন রাউট 53 ডোমেনটা ইউজ করতে পারেন তার জন্য ফিচার আছে। সো রাউট 53 আপনাদের জন্য খুব জরুরি, এটা দেখবেন আপনারা। ক্লাউড ফ্রন্টটা দেখবেন, VPC দেখবেন। ফান্ডামেন্টালি এই 3টা সার্ভিসই আপনাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, আর মেশিন এগুলো আসলে এগুলো আপনাদের লাগবে না, সার্টিফিকেশন বেনিফিট এগুলোর দরকার নাই। যদি 5 মিনিট, কয় মিনিট হয়েছে? 15। সো ইফ 5 মিনিট বা 10 মিনিট আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে বা অ্যাডভান্স লেভেলে কিছু যদি জানতে চান বলতে পারেন। হ্যালো। জি, থ্যাংক ইউ মঞ্জুর ভাই। আপনার প্রেজেন্টেশনে আমরা এবার কোশ্চেন উত্তর পর্বে চলে যেতে চাচ্ছি। যারা আপনারা এতক্ষণ মঞ্জুর ইসলাম ভাইয়ের প্রেজেন্টেশন দেখেছেন, আপনাদের যার যার কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলি করার জন্য আপনারা হ্যান্ড রেজ করে তারপরে অন বাই অন কোশ্চেনগুলো করলে উনি অ্যান্সার দিবেন।
যারা থাকতে চান কোশ্চেন করতে চান করতে পারেন, আর যারা টাইমের বাইন্ডিংস আছে তারা গেলে চলে যেতে পারেন। আমাদের যে ফেসবুকে যে জায়গা আছে ওইখানেও আপনারা কোশ্চেন করতে পারেন, ওইখানেও অ্যান্সার করে দিতে পারি। জি সাইফুল ইসলাম, আপনি কোশ্চেন করতে পারেন। ভাইয়া আমাদের প্রাইভেটের জন্য আমরা জানি যে ওপেন স্ট্যাক ইউজ করা হয় প্রাইভেট ক্লাউডের জন্য। এছাড়া কি অল্টারনেট কোনো সলিউশন আছে আসলে প্রাইভেট ক্লাউডের জন্য? জি জি, আরেকবার বলেন। মানে প্রাইভেট ক্লাউডের জন্য অন প্রেমিসিস আর কি আমরা ওপেন স্ট্যাকের কথা শুনে থাকি আর কি। এই টাইপের কি আর কোনো সলিউশন আছে যে আসলে ফ্রি সোর্স ওপেন স্ট্যাক তো আসলে বেস্ট। ওপেন স্ট্যাকে আপনি যা পাবেন অন্য জায়গায় ওটা পাওয়া খুব মুশকিল, আর বাদ বাকি যা আছে সেগুলো ওপেন স্ট্যাককে ইউজ করে নিজেরা কিছু ডেভেলপ করে কাস্টমাইজেশন করে তারা আসলে বিক্রি করে। সো কম পয়সারও আছে, বেশি পয়সারও আছে, আর পুরাটাই যদি ইয়ে করেন এখানে এই প্রাইভেট ক্লাউডে আসলে রাজত্ব করে হচ্ছে লাইসেন্স বেস, যেটা সেটা হচ্ছে ভিএমওয়্যার। হ্যাঁ, ওরা আসলে রাজত্ব করে। ভাই আরেকটা প্যারালালি কোশ্চেন হচ্ছে আমরা তো এখন লটস অফ মানে ক্লাউডের কথা শুনি, যে এডব্লিউএস তারপর হচ্ছে জিসিপি, এগুলোর তো আসলে মূল কনসেপ্ট বা টেকনোলজি তো অলমোস্ট সবারই সেম। হ্যাঁ, সবারই সেম। আপনাকে একটু ডিফারেন্সটা বুঝতে হবে যে ওরা ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে করছে। যেমন গুগল ক্লাউডে যদি যান, ওদের নেটওয়ার্কটা পুরো ওয়ার্ল্ডে একটাই নেটওয়ার্ক, ঠিক আছে? সো ওয়ার্ল্ডে ওদের যত নেটওয়ার্ক আছে, আপনি যদি একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করেন, প্রত্যেকটা ওই ভার্চুয়াল নেটওয়ার্ক পুরো ওয়ার্ল্ড জুড়ে। আপনি যখন সাবনেট ক্রিয়েট করবেন, সাবনেটটা একটা রিজিয়নের উপরে যাবে। এডব্লিউএস এ যেমন আপনি যখন একটা ভিপিসি ক্রিয়েট করেন, এটা রিজিয়নের উপরে, তারপরে যখন সাবনেট ক্রিয়েট করেন সেটা যায় অ্যাভেলেবিলিটি জোনে। হ্যাঁ, গুগল ক্লাউডে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করেন, এটা পুরো ওয়ার্ল্ডের উপরে, ওর পুরো কাছে স্কোপ, এবং যখন আপনি সাবনেট ক্রিয়েট করবেন তখন আপনি রিজিয়ন সিলেক্ট করে দেন। তো তখন ওই রিজিয়নে আপনার সাবনেটের ওই রিসোর্সগুলো আপনি যখন ক্রিয়েট করবেন, ওই সাবনেট সিলেক্ট করে দিবেন, ওই রিজিয়নে ক্রিয়েট হবে। সো ইন দ্যাট সেন্স একটু একটু আলাদা, বাট ম্যাক্সিমামই তো সেম। সো এই ডিফারেন্স গুলো একটু জেনে রাখা আর কি। অ্যাজিউর আবার এডব্লিউএস এর মতো। জি, ওকে, থ্যাংক ইউ। সো হ্যাঁ, 90% বা 80% আপনি কমন পাবেন, বাট আন্ডারনিথ যে টেকনোলজি আছে, যে প্রোটোকল যেই আছে, ইয়াগুলা চলে, যে অ্যালগোরিদম গুলা চলে, এটা পুরো ডিফারেন্ট। যেমন পুরা গুগলের যেটা, এটা গুগলের নিজের ডেভেলপ করা নেটওয়ার্কিং যেটা। সো এগুলা কে কোনটা ইউজ করছে ওইটার উপর ডিপেন্ড করে, ওইটা নিয়ে একটু পড়াশোনা করলে আপনারা আসলে ডিফারেন্সটা পেয়ে যাবেন। ওকে, আর কেউ? জুবাইর ভাই আছেন? জি ভাই। তাহলে কি আমরা এখানেই শেষ করি নাকি? মনে হয় হ্যাঁ, কোনো ভাই, কোশ্চেন নাই। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। শঙ্কর আছেন? জি জি। জি, যেহেতু আমরা জি ভাই, question পাচ্ছি না, আমি তাহলে কি আমরা এখানেই শেষ করি নাকি? এখান থেকে শেষ মনে করে হয় ভাই। হুম হুম। আগে আমরা যে জিনিসটা ইয়ে করতে চাচ্ছি, যে আমাদের যারা উপস্থিত রয়েছে অনেকেই ইয়ে করেছে যে আসলে আজকে যে সেশনটা ছিল এটা মোটামুটি একটা বেসিক সেশন ছিল। তো হুম হুম। পরবর্তীতে এটা আসলে আর কি অ্যাডভান্স সেশন হয়তো অনেকে এক্সপেক্ট করছেন। হুম হুম। তো আপনাকে আমরা বিডি স্যারের পক্ষ থেকে আপনার প্রেজেন্টেশনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আপনার কাছে অনুরোধ করতে চাই যে আপনিও পরবর্তী সময়ে আর একটু ডিটেলস একটা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে বিল্ড করা যায়, কিভাবে ক্লাস্টার রান করা যায়, এটা নিয়ে যদি আরেকটা সেশন আপনি প্রিপারেশন নেন, তাহলে আমরা হয়তো আরেকটা শিডিউল করে দিই অফকোর্স। এবং সবার জন্য আর একটু সুবিধা হবে। জি। তো এটাই। আর আপনি আপনার ফিনিশিং যদি কিছু বলতে চান বললে আপনি শেষ করতে পারেন। না, আমি আসলে কিছু ইয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমি কিছু লিংক দিয়ে দিব। ওই লিঙ্কগুলোতে আপনারা আসলে
আপনারা আসলে নিজেরাই আসলে প্রচুর পরিমাণ ভিডিও টিউটোরিয়াল আছে এডব্লিউএস এর। যদি আপনারা প্রত্যেকটা সার্ভিস দিয়ে সার্চ দেন এডব্লিউএস এ, দেখবেন যে প্রত্যেকটা সার্ভিসের জন্য ওদের ভিডিও টিউটোরিয়াল আছে। তারপর আপনারা যদি ইউটিউবে যান তাহলে দেখবেন যে এডব্লিউএস এর কিছু ইভেন্ট হয়, হ্যাঁ, সেই ইভেন্টগুলা ইউটিউবে চ্যানেল আছে। সো এডব্লিউএস এর টেক টক হয়, টেকটকে একেবারে ওরা একেবারে হ্যান্ডস অন ল্যাব গুলা দেখায় যে কিভাবে করতে হয় ওয়ার্ক। গিট হাবে যদি যান, গিট হাবে প্রত্যেকটা ল্যাবের জন্য ওদের কোড গুলা বলে দেওয়া আছে, তুলে দেওয়া আছে যদি কোনো কিছু লাগে, এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এডব্লিউএস গিট হাব যদি সার্চ দেন আপনারা অনেক রিসোর্স পাবেন যেখান থেকে আপনারা ল্যাবটা করতে পারবেন। আর একটা জিনিস বলতে চাই যে আপনারা এডব্লিউএস অ্যাকাউন্টটা ওপেন করবেন, এটা আমি আসলে বলতে চাইছিলাম কিন্তু সময়ের জন্য হলো না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকলেই হবে আর একটা ক্রেডিট কার্ড থাকতে হবে। ক্রেডিট কার্ড থেকে ওরা $1 নিবে এবং এই $1 ওরা আবার ফেরত দিয়ে দিবে। এটা জাস্ট শুধু ভেরিফিকেশনের জন্য। সো আপনার ব্যাংকে থেকে আপনি যদি এন্ডোর্স করেন আপনার ক্রেডিট কার্ডে, সেটা যত কম ডলারে ব্যাংক অ্যালাউ করে আপনি রেজিস্ট্রেশন করলেন, করে আপনার কার্ডটা যখনই আপনি অ্যাড করবেন, অ্যাড করলে ওরা যখন কার্ডটা ভেরিফাই করে ফেলবে তখন আপনি অ্যাকাউন্টটা 1 বছরের জন্য ফ্রি ইউজ করতে পারবেন। এবং ওদের ফ্রি টায়ার একটা ইয়ে আছে যেখানে বিভিন্ন সার্ভিস আপনি যেন আসলে ল্যাব করতে পারবেন বা শিখতে পারেন, বা স্টার্ট আপ কোম্পানি যারা আছে তারা যেন এটা শুরু করতে পারে ফ্রি। 1 বছর ওরা ফ্রি ইউজ করতে দেয়। প্রত্যেকটা সার্ভিসে কিছু কোটা আছে, সেই কোটাগুলো আপনাকে মেনটেন করতে হবে, না হলে বিল হয়ে যাবে। সো এই জিনিসটা আপনারা দেখতে পারেন। এটা আপনারা যদি সার্চ দেন হাউ টু ক্রিয়েট এডব্লিউএস অ্যাকাউন্ট আপনারা আসলে পেয়ে যাবেন, ঠিক আছে? সো আমি বলবো আপনারা যারা আজকে আসেন এডব্লিউএস সম্পর্কে জানতে চান, ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন এন্ড দেন প্র্যাকটিস করতে থাকেন। এন্ড ইন ফিউচার আমি যখন অ্যাডভান্স লেভেলটা নিব তখন আপনারা আসলে এটা আরো বেশি ইয়ে করতে পারবেন। দ্যাটস অল, জুবার ভাই।